আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আদর্শ গ্যাস এই অধ্যায়টা ও গ্যাসের গতি অধ্যায়টা পড়তে পড়তে শেষ পর্যায়ে চলে আসলাম। আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের লাস্ট ক্লাস থিওরিটিক্যালি, আর আরেকটা ক্লাস হবে শনিবারে, মানে কালকে, যেহেতু আজকে বুধবারের ক্লাসটা হচ্ছে, আজকে শুক্রবারে, তো কালকে শনিবারে হচ্ছে আমরা এর একটা সলভ ক্লাস দিব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আনসার দিব, প্লাস হচ্ছে কিছু স্পেশাল প্রবলেম করাবো। কিছু কোয়েশ্চেন আছে একটু তোমাকে হ্যারাসমেন্ট করে ফেলবে টাইপসের, ঝামেলা মনে হবে এরকম টাইপসের, তো এরকম কিছু কোয়েশ্চেন সলভ করাবো আমি কালেক্ট করে, দেন হচ্ছে আমাদের শেষ। তো আজকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে আজকে লাস্ট ক্লাস, সিম্পলি আজকে হচ্ছে লাস্ট ক্লাস, আর এর বাইরে এক্সট্রা কোনো কিছু পড়াইতে হলে আমরা আগামী ক্লাসে পড়াবো। সো তোমরা যারা জয়েন করছো আমাকে আগে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা, আমাকে একটু কনফার্ম করো। এবং যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে কুইকলি জয়েন করতে পারে, আচ্ছা, ভালো কথা। তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, শুধু বেশিক্ষণ ওয়েট করে টাইম লস। যারা জয়েন করো তাদেরকে টাইম টু টাইম তো জয়েন করা উচিত অন্তত, না? আচ্ছা, আসি তাহলে আমরা একটা কাজ করি, যে প্রথমত হচ্ছে আমরা এই অধ্যায় থেকে তুমি দেখবা যতগুলা সিকিউ আসছে, ম্যাক্সিমাম সিকিউতে একটা জিনিস আছে, আপেক্ষিক আর্দ্রতা নামক একটা টার্ম আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হলে সেখানে আমাদের প্রেশারগুলো লাগে বিভিন্ন টেম্পারেচারের জন্য। সেটা কিভাবে নির্ণয় করতে হয় গত ক্লাস আমরা ফাইনালি খুব দ্রুত বলে গেছিলাম। তো আজকের ক্লাসে আমি সেটা আবার বলবো, আবার বলবো মিস, তোমরা জানো তো, আমি জাস্ট একটু অন্যভাবে একটু বলবো, এখানে আরও একটা জিনিস অ্যাড করব। তো তোমরা আগে আমাকে বলো যে এটা তোমরা পারবা কিনা। তোমাকে বলা আছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক বায়ুচাপের মান হচ্ছে 9.2 মিলিমিটার মার্কারি প্রেশার। দেখবা গত ক্লাসে আমি এই যে উষ্ণতার জায়গায় তাপমাত্রা লিখছি, আর তোমরা জানো উষ্ণতার যে কথা তাপমাত্রা সেম কথা। এরপর সর্বাধিক বায়ুচাপ যেটা এখানে লেখা আছে, এই জায়গায় আমরা গত ক্লাসে লিখছিলাম সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কেন? তাহলে এই দুইটা কি সেম টার্ম? অবভিয়াসলি। আমরা গত ক্লাসে এই পজিশন আমরা গত ক্লাসে লিখছিলাম সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তো আমরা জানি কি সম্পৃক্ত মানে কি, হাইয়েস্ট ম্যাক্সিমাম সে যে প্রেশারটা দেয় সেটাই তো আমাদের সম্পৃক্ত মানে যতটুকু সে অ্যাবজর্ব করতে পারে ফুলটা অ্যাবজর্ব করবে ম্যাক্সিমাম। সো তোমার পরীক্ষায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ থাকলেও সমস্যা নাই, সর্বাধিক বায়ুচাপ থাকলেও সমস্যা নাই। আজকে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে প্রথম টার্মটা। এবার সেকেন্ড টার্ম হচ্ছে কি, দেখো আমরা এটা বলছিলাম তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার দেওয়া আছে, 11তে প্রেশার দেওয়া আছে, 19-এ প্রেশার দেওয়া আছে, 20-এ প্রেশার দেওয়া আছে। আমরা জানি তাপমাত্রা বাড়লে প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটা আমরা আগে থেকে জানি, গত ক্লাসে বারবার বলছিলাম তাপমাত্রা বাড়লে তার ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর ধারণ ক্ষমতা বেড়ে গেলে আরও বেশি জলীয় বাষ্প ধারণ করে, আর যত বেশি জলীয় বাষ্প তত বেশি চাপ। এটাই স্বাভাবিক হিসাব নিকাশ, কারণ জলীয় বাষ্পগুলা আমাদের প্রেশারটা ক্রিয়েট করতেছে। এখন একটু খেয়াল করো, 10 থেকে 11তে যাওয়ার সময় সে বাড়বে, এটা স্বাভাবিক, তাপমাত্রা বাড়ছে প্রেশার বাড়বে। আবার 19 থেকে 20-এ যাওয়ার সময় তাও প্রেশার বাড়বে। কিন্তু কথা হচ্ছে আমরা গত ক্লাসে যে গ্রাফটা দেখছিলাম, গ্রাফটা কিন্তু এরকম ছিল না, আমার গ্রাফটা ছিল হচ্ছে এরকম। যদি গ্রাফ এরকম হইতো, এর মানে 10 থেকে 11তে আসার সময় যতটুকু প্রেশার বাড়ছে 19 থেকে 20-এ যাওয়ার সময় এক্স্যাক্টলি সেম পরিমাণ বাড়তো। কিন্তু গ্রাফটা আমার এরকম হওয়ার কারণে বোঝা যাচ্ছে এটা আমাদের সমানুপাতিক না, সরাসরি এটা বর্গের সমানুপাতিক বলা যায়, হোয়াট এভার, আমাদের সেটা নিয়ে বর্গ বা গণ এরকম যে কোনো কিছু হইতে পারে। তো আমার কথা হচ্ছে এখানে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রেশার যতটুকু বাড়ে, এই জায়গায় 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রেশার ঠিক ততটুকু বাড়ে। বাট এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রেশার যতটুকু বাড়ে, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রেশার আরও বেশি বাড়ে। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছ আমি এখানের বৃদ্ধি দিয়ে এখানকার বৃদ্ধি বিবেচনা করতে পারবো না। ওই কারণে আমরা গত ক্লাসে দেখাইছিলাম
তোমার 10-এ দেওয়া আছে, 11-তে দেওয়া আছে, 19-এ দেওয়া আছে, 20-এ দেওয়া আছে। পরীক্ষায় তোমাকে আমি বের করতে বললাম 10.4 ডিগ্রি সেলসিয়াসে কত, 19.6 ডিগ্রি সেলসিয়াসে কত। দেখো তুমি যখন 10.4টা বের করবা, আমরা তো এগুলো পার্থক্য দিয়ে বের করি, কতটুকু পার্থক্য হয়েছে সেটা দিয়ে। তাহলে এই 10.4 দিয়ে তুমি যখন 10.4 বের করতে যাবা, তখন তোমাকে কোন পার্থক্যটা হেল্প করবে? এই 10.4টা যাদের মাঝামাঝি আছে। 10.4-এর রেসপেক্টে আমি কাকে কাকে চিনি? আমি দেওয়া আছে 10 আর 11। এর মানে এই 10.4 ইউজ করার সময় তোমাকে 10 থেকে 11 এই ডিফারেন্সটা কাউন্ট করতে হবে। আর যখন তুমি 19.6 করবা, তখন আবার এটা কাউন্ট করতে পারবে না, আনসার ভুল আসবে, কারণ দুইটা সেম না। সো যখন 19.6, দ্যাট মিনস তোমার 19 আর 20 জানা আছে। সো তোমার এটাকে যদি পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে হয়, ইউ নিড টু কনসিডার 19 and 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমাকে এই দুটো কনসিডার করতে হবে। আসি তাহলে আমাদের 19 আর 20 এই দুইটা কনসিডার করুন, মানে 19 থেকে 20। দেখো এটাও 1 ডিগ্রি বৃদ্ধি, এটাও 1 ডিগ্রি বৃদ্ধি, কিন্তু আমি কনসিডার করতে পারবো না যখন তখন যেটা সেটা। তো আমাকে যেটা বলবে তার রেসপেক্টে আমরা কনসিডার করবো। এটা গত ক্লাসের কথা। এবার আসো, এবার আসো, এবার আসো। এটা তো আমরা জানি, এই ইয়েস অর নো বলবা, গত ক্লাসে আমি বলছি, তাও আজকে আবার বলতেছি, কারণ ম্যাথ করার সময় প্রত্যেকটা ম্যাথে এই কাজগুলো করতে হয়। তাহলে এটা তো জানো, ঐকিক নিয়মের এই জিনিসটা তো জানো যে ভাই আমরা এটা এইভাবে বের করবো, এই যে কোনটা কাউন্ট করব। প্রথম কথা, আমার এরকম অনেকগুলো দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে অনেকগুলো দেওয়া থাকে, কোন সময় কোনটা কাউন্ট করব? যখন যেটা প্রয়োজন। আমার প্রয়োজন হচ্ছে 10.4, 10.6, 10.7, 10 আর 11 কাউন্ট করব। যদি আমার 10 আর 11 দেওয়া না থাকে, এখানে যদি 10 আর 12 দেওয়া থাকতো, তখন আমি 10 আর 12 কাউন্ট করতাম। মানে যা গিভেন ডেটাগুলোর মধ্যে যাদের মাঝখানে সে আছে তাদেরকে তুমি কাউন্ট করবা, একেবারে কাছাকাছিগুলা, অন্যগুলোকে কাউন্ট করা যাবে না। এটা বুঝছি কি না? এটা বুঝছি কি না? এটা বুঝছি কি না? এই জাবসা কে দেখতেছো? আমি তো একেবারে ফর্সা দেখতেছি। হ্যাঁ, জাবসা জাবসা, তোমার নেটওয়ার্ক গত প্রবলেম। ওকে, আচ্ছা এবার আসো, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে কি, তোমরা অলরেডি জানো, এটা আমার থেকে তোমরা ভালো জানো। এখন দেখো আমি পরীক্ষা কীভাবে লিখবো, পরীক্ষা কীভাবে লিখবো এই জিনিসগুলা তুমি বের করবো। হচ্ছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমাকে বের করতে বলছে। 10 আর 11 দেওয়া আছে। আচ্ছা বলো তো, আমার যে গিভেন ডেটা, ফ্রম আওয়ার গিভেন ডেটা, কোন দুইটা আমাকে কনসিডার করতে হবে? 10.6 ডিগ্রি সেলসিয়াস বের করার জন্য কোন দুইটা কনসিডার করতে হবে? আমি কি 10 আর 20 কি কাউন্ট করতে পারবো? তুমি তো বলতে পারো ভাইয়া 10.6 তো 10 আর 20-এর মাঝখানে আছে। হ্যাঁ আছে, তাও কাউন্ট করতে পারবে না। তোমাকে সবচেয়ে কাছাকাছি যারা আছে তাদেরকে দিয়ে কনসিডার করতে হবে। সো 10 আর 11কে দিয়ে আমি কনসিডার করব। এখন এখানে আছে দুইটা ডেটা, একটা হচ্ছে 10 আর 11। তো 10 থেকে সে যদি 11-এ যায়, তাহলে ভালো করে খেয়াল করো, সে যদি এখানে আছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে আছে 11 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো, কনসেপ্ট আজকে আমি ঘুরাই দিই। 10 ডিগ্রি সেলসিয়াসের প্রেশার এবং 11 ডিগ্রি সেলসিয়াসের প্রেশার সেম না। 10-এ প্রেশার হচ্ছে 9.2 মিলিমিটার মার্কারি প্রেশার, আর 11-এ 9.9 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে তুমি যদি 10 থেকে 11-তে যাইতে চাও, 10 থেকে যদি 11-তে যাও, এর মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর মানে প্রেশার বাড়ে। তুমি যদি 11 থেকে 10-এ আসতে চাও, এর মানে টেম্পারেচার ডিক্রিজ করছে, সো প্রেশারও ডিক্রিজ করবে, প্রেশার কমবে। তাহলে আমাকে বলো তো তুমি, আমি এখন যে কাজটা তোমাদের কাছকে দেখাবো, যেটা দেখাবো, গতদিন যতটুকু শিখছি ততটুকু দিয়ে যে কোনো ম্যাথ করা যায়, কিন্তু অনেক সময় তোমরা ঝামেলায় পড়ে যাও মাঝখানে, সেটা আমি ভুলটা ভাঙানোর জন্য। দেখো আমার 10 ডিগ্রি সেলসিয়াস আছে, 11 ডিগ্রি সেলসিয়াস আছে, এই দুইটা আমার জানা আছে। মাঝখানে আমার 10.6টা আমাকে বের করতে বলছে। একটু ভালো করে যদি তুমি চিন্তা করে দেখো, এই 10 থেকে 10.6-এ যাইতে হলে তাপমাত্রা 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে। তোমাকে পরীক্ষায় বললো 10.6 তুমি বের করো, তাহলে কিভাবে বের করতে পারবা? 10-এ তুমি জানো
তার থেকে 0.6 তাপমাত্রা বৃদ্ধি করবে। এখন আমার তো 10 থেকে 10.6-এ যাইতে হলে 10-এরটা আমি জানি, ওই 10-এরটা যেটা আমি জানি তার সাথে যদি আমি 0.6-এর জন্য প্রেশারটা যোগ করি, এর মানে 10-এর ক্ষেত্রে প্রেশারটা কত, 10-এর ক্ষেত্রে প্রেশারটা হচ্ছে 9.2, তার সাথে যদি আমি প্রেশার অফ 0.6-এর বৃদ্ধির জন্য যে প্রেশারটা সেটা যদি যোগ করি তাহলে নিশ্চয়ই আমি এটা পেয়ে যাব। সিম্পল। কিন্তু ভাইয়া একটু তাকায় দেখো, আমাদের এখানে এই যে 11, তুমি তো চাইলে এটাও করতে পারো, তোমার 10.6-এ যাইতে হবে, তুমি 10 থেকে 10.6-এ না গিয়ে তুমি বললা আই এম স্মার্টার দেন ইউ, আমি তোমার থেকে অনেক স্মার্ট। তুমি সোজা চিন্তা করো, আমি বাঁকা চিন্তা করি, ওই কারণে দেখবা যারা একটু ওভার স্মার্ট তারা কিন্তু, আমরা সাধারণত মনে করি নর্মালি, এটা তো তোমরা জানো, আচ্ছা এটা জানো কি না, বিউটিফুল এই ওয়ার্ডটা কখনো ছেলেদের জন্য ইউজ হয় না, আর স্মার্ট এটা আমাদের ইউজ হয় হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য ইউজ হয় না। ছেলেরা হয়, মেয়েরা হয় বিউটিফুল, দ্য গার্লস সো বিউটিফুল। আর ছেলেদের ক্ষেত্রে তাদের যে সৌন্দর্য সেটা, সে কতটুকু সুন্দর সেটা দিয়ে বিবেচনা করা হয় না, সে কতটুকু স্মার্ট সেটা দিয়ে বিবেচনা করা হয়। স্মার্ট স্মার্ট স্মার্ট। অনেকে বলে ভাইয়া আমার চেহারা সুন্দর, চামড়া সুন্দর, কিন্তু কেউ আমার সাথে কথা বলতে চায় না কেন ভাইয়া? কারণ তোমার স্মার্টে দুর্বলতা আছে। তোমাকে স্মার্ট হইতে হবে, সুন্দর করে করে কথা বলতে জানতে হবে, কনভিন্স করতে জানতে হবে, তাহলে খাপে খাপ মিলে যাবে। সো তোমাকে স্মার্ট, সো আমরা যদি স্মার্ট হতে চাই আমাকে যে কাজটা করতে হবে, আমি যে কাজটা করতে 10.6-এ আমি বের করবো, তো আমি চিন্তা করলাম 10 থেকে যদি 10.6-এ যাইতে হয় তাপমাত্রা 0.6 বাড়াইতে হয়, আর তাপমাত্রা 0.6 বাড়াইতে হলে এর জন্য যতটুকু টেম্পারেচার বাড়ে, যতটুকু প্রেশার বাড়ে সেটা যোগ করে দিব। এখন আমি চিন্তা করলাম না, আমি 11 থেকে 10.6-এ আসবো, উল্টা স্মার্ট। দেখবো ওই যে আবার ওভার স্মার্ট হলে ঝামেলা আছে, যারা একটু ওভার স্মার্ট দেখবো, আমরা যারা মনে করো নর্মালি লিটারেলি যারা আমাদেরকে অনেকে বলি স্মার্ট, যদিও আমি স্মার্ট না, আমি জানি আমি খ্যাত, তুমি খ্যাত মনে করলে খ্যাত। তো যারা স্মার্ট, স্টুডেন্টদের সামনে স্মার্টনেসটা যায় না, আসলে খ্যাত থাকতে ভালো লাগে। তো যারা স্মার্ট তারা সিম্পলি আমরা স্মার্টলি হাঁটা চলা করি, আর যারা একটু ওভার স্মার্ট তারা হাঁটার সময় দেখবা, মানে বুঝছো তো, এ ওভার স্মার্ট দেখাচ্ছে, একটু আঁকা বাঁকা উল্টা চলাফেরা করে। তো আসো, একজন বলতে ভাই আপনি কি স্মার্ট? না, আমি নিজেকে স্মার্ট মনে করি না, কারণ আমি যতটুকু স্মার্টনেস আমার মধ্যে আছে তার থেকেও বেশি অনেকের মধ্যে আছে। সো আই এম নট স্মার্টার এনাফ। আচ্ছা এদিকে আসি, এখন 11 থেকে আমরা 0.4 যদি বিয়োগ করে দিই তাহলে তো এখানে যাচ্ছি। এবার আমি কি করলাম দেখো, তাহলে আমার যদি এখান থেকে এখানে আসতে হয় তাহলে তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে হয়। এই কথা ক্লিয়ার কিনা? তুমি এখানে চিন্তা করছো 10-এর জন্য প্রেশার এত, তার সাথে এক্সট্রা প্রেশারটা যোগ করে দিলাম, আর এখানে চিন্তা করলাম 11-এর জন্য প্রেশার এত, তার থেকে বাকিটা বিয়োগ করে দিব। কতটুকু বিয়োগ করব? 0.4-এর জন্য কতটুকু হ্রাস পায়। তাহলে আমি বলতে পারি তাহলে এই 11-এর জন্য আমার প্রেশার হচ্ছে কত? 11-এর জন্য আমার প্রেশার হচ্ছে 9.9, তার থেকে প্রেশার ফর 0.4 এটা বিয়োগ করে দিলে আমরা এটা পেয়ে যাব। সো পরীক্ষায় তুমি দুইটা ইউজ করতে পারবা। আই রিপিট এগেইন, তুমি পরীক্ষায় দুইটাই ইউজ করতে পারবে। আমরা অনেকে নর্মালি বইতে এটা লেখা থাকে না, কোনো জায়গায় সে কোনো গাইড বুকে যদি সে দেখে তার মাথার যায় ঠিক থাকে না, ভাইয়া আমাদের কী করাইছে এখানে কেন এভাবে করছে। তোমার টেনশন করার কারণ নাই, তুমি মাথায় রাখবে এভাবেও করা যায়, বৃদ্ধি দিয়েও করা যায়, হ্রাস দিয়েও করা যায়। এটা বুঝছো কিনা দেখো, আজান দিচ্ছে, আজান শুনতে শুনতে চিন্তা করো।
আচ্ছা দেখো এবার তার একটু ভালো করে খেয়াল করো, আমরা গত ক্লাসে এটা বলছিলাম তুমি খাতায় কীভাবে লিখবে এরকম। তোমার তো 10 থেকে 11তে গেলে একবারে, এর মানে 11 - 10 সমান 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুচাপ কতটুকু বাড়ে? 9.9 থেকে 9.2 বিয়োগ করো। দুরু ভুল করে ফেলছি না? 9.9 না, 9.9 মাইনাস 9.9 ছিল 9.2, তাহলে এটা হচ্ছে 0.7, এটা 0.7, তাহলে এটা হচ্ছে 6×7=42 মানে 0.42, তাহলে এখানে হচ্ছে 0.42 আর এখানে হচ্ছে 62। আচ্ছা এই একজনে বলছে MMHg ফি, এটা মানে ভুলে গেছি, লিখে রাখি মিলি। এম মানে হচ্ছে মিলি, আমার বোনের নাম। এম মানে হচ্ছে মিটার, মিটার নামে আমার কোনো বোন নাই, আমার বড় বোনের নাম মিলি, মিলি মিটার। Hg মানে মার্কারি, মার্কারি। ফি মানে হচ্ছে প্রেশার, প্রেশার মানে তো বুঝো তো, প্রেশার মানে চাপ। এর মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে এত মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে মিলিমিটার Hg ফি মান হচ্ছে মিলিমিটার মার্কারি প্রেশার। কেউ যদি ভুলে যাও আবার লিখে নাও প্রয়োজনে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা সিম্পলি দেখি তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের বারে হচ্ছে 0.7 মিলিমিটার মার্কারি প্রেশার। তো আমরা যে ঐকিক নিয়ম কি জানি, এখানে 1 তো বানানোই আছে, গতদিনকার ম্যাথটাতে 2 ছিল, তো 2 এর জন্য এত হইলে 1 এর জন্য কত, আমরা যত বের করবো ততর জন্য কত, তো এটা তো 1 আছে, 1 লাইন কমে গেছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ু চাপ বাড়ে এত, 0.6 ডিগ্রি বৃদ্ধি 10 থেকে 10.6, 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বায়ু চাপ বাড়ে হচ্ছে কত, এই 0.7 আর 0.6 গুণ করলে 6×7=42, 0.42 মিলিমিটার মার্কারি প্রেশার। বুঝছি কি না? আচ্ছা এবার আসো তাহলে আমাদের এতটুকু বাড়ে, ওকে। দেন হচ্ছে তাহলে আমরা বলতে পারবো 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক বায়ুচাপ সমান কত? 10-এ কত ছিল? 10 যখন ছিল তখন ছিল 9.2, এরপর 0.6 বাড়ানোর কারণে 0.42 পরিমাণ বেড়ে গেছে। তাহলে এই 0.42 পরিমাণ বেড়ে গেছে মানে আরও এক্সট্রা, তাহলে 9.2 + 0.42 মানে 0.62 মিলিমিটার মার্কারি প্রেশার। এটা হচ্ছে কার জন্য? 10.6-এর জন্য। এবার আসি উল্টা প্রসেসটা করি, এটা তোমরা নিজেরাই পারতা। এবার আমরা উল্টাভাবে করব। আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি 11তে যত আছে তার থেকে পিছনে যাব। তাহলে আমার 10.6 11 থেকে কত কম? 0.4 কম। তাহলে 11 থেকে 0.4 কমাইতে হবে। তাহলে আমি বলবো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার হ্রাসের জন্য, এবার তাপমাত্রা আমরা কি করতেছি? হ্রাস, মানে আমরা 11 থেকে এবার 10-এ যাচ্ছি। হ্রাসের জন্য বায়ুচাপ কি হয়? বায়ুচাপ কমে কত? 0.7 মিলিমিটার মার্কারি প্রেশার, কারণ 9.9 থেকে 9.2-তে গেলে এতটুকুই কমে। এখন আমার লাগবে হচ্ছে 0.4-এর জন্য কতটুকু কমে। তো 0.4-এর জন্য 0.7 × 0.4, তাহলে আমরা বলতে পারি 4×7=28, 28, 0.28। তাহলে এবার আমরা বলতে পারবো হচ্ছে কি, দেখো এটা কি 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য কমে। তো আমি তো চাচ্ছি 11 থেকে 0.4 কমাবো, 11 থেকে 0.4 কমালে 10.6 পাওয়া যায়। তাহলে আমাদের 11-এর জন্য কত ছিল? 11-এর জন্য ছিল 9.9। এবার দেখো তার থেকে কমে যাবে, আমি লাল কালি দিয়ে দেখি, না হয় তোমরা ডিফারেন্সটা বুঝবা না। তার থেকে কমে যাবে, কতটুকু কমবে বন্ধুরা? আমাদের যেই পরিমাণ কমবে সেটা হচ্ছে 0.28, এতটুকু কমে যাবে। দেন আমি বাই ইউজিং ক্যালকুলেটার 9.9 থেকে 0.28 বিয়োগ করে যাব, হয়ে যাবে 9.62, হয়ে গেল 9.62 মিলিমিটার মার্কারি প্রেশার। হোপফুলি আমরা আগেও সেম আনসারটা পাইছিলাম। সো তুমি দুইভাবেই করতে পারো, তবে আমরা সাধারণত প্রথমটাকেই বেশি প্রেফার করি। শুধু উল্টা করার কী দরকার? আমরা প্রথমটাকে প্রেফার করি, বাট কেউ যদি উল্টাটা করে তুমি তাকে ভুল বলতে পারবা না, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলে আমরা সামনের দিকে আগাই। এবার আসো
এটা হচ্ছে আমার ম্যাথের জন্য কাজে লাগবে, ঠিক আছে? এতক্ষণ মেয়েদের যা পড়লাম সেটা হচ্ছে ম্যাথের জন্য কাজে লাগবে। আশা করি আমাদের বন্ধুরা আশা করি তোমরা এখন থেকে আর এটাতে ভুল করবা না। বন্ধু জিনিসটাই সুন্দর না? স্টুডেন্টদেরকে বন্ধু বানাতে পারলে তো ভালো, অন্তত তোমার কি বলে ভয়ভীতিটা কাজ করে না। আবার বন্ধু মনে করে কাদের উপর হাত দিয়ে দিও না, এটা হলে ঝামেলা। আর না হয় বন্ধুশীল আচরণটা যথেষ্ট ভালো, যে প্রশ্ন করতে ভয় পাওয়া যায় না। আমাদের সময় দেখা যায় তো, মনে করো কিছু কিছু টিচারকে পাইছি লাইফে, বাইরে ভাই তারা কী কোয়েশ্চেন করবো, তারা দেখলেই তো বুকের ভিতর ফাইটটা যায়। তুমি কী ভাবছো তার উপর ক্রাশ খাইছি? দূর মিয়া, ক্রাশ খাই নাই, বুকের ভিতর ফাইটটা যায়, মানে মনে হচ্ছে কোন সময় তার সামনে থেকে মানে লিপ করবো, এই অবস্থা। সো জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু যদি ওনারা বন্ধুসুলভ আচরণ দেখাইতো, তখন দেখা যাইতো না অনেক কিছু শিখা যাইতো, ইজিলি কোয়েশ্চেন করা যাইতো। এখন অনেকে চিন্তা করবে এটা জিগেলে উনি কী মনে করবে, আবার উনি তো যে গরমের গরম। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, যে কোনো একজন টিচার, হ্যাঁ নাম বলা যাবে না, তো যে কোনো একজন টিচার, কারণ কাউকে হ্যারাস করাটা আমার নৈতিকতায় বাদে, হ্যাঁ, তো এটা বলতে হচ্ছে। তো যে কোনো একজন টিচার উনি কী করলো, উনি যে কাজটা করলো, আমি ওনাকে, দেখো এটা কিন্তু আমি হ্যারাসমেন্ট করতে চাই, আমি এক্সাম্পল দিচ্ছি। যদি হ্যারাসমেন্ট করতে হইতো তাহলে আমি তার নাম বলতাম। সো কাউকে হ্যারাসমেন্ট করা আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ, যদি কেউ হ্যারাসমেন্ট করছে তার ব্যাপার, বাট অন্য কারো পিছনে আমার লাগার ইচ্ছা নেই। আচ্ছা আসো, তো সামথিং যে কোনো একজন দেখা গেল তোমার, উনার কাছে আমরা অনেকেই পড়তাম, যে বেসে পড়াইতো বড়, উনি অনেক জনপ্রিয় ছিল। একটা ছেলে কী করলো, মানে উনার আবার মাথা যথেষ্ট গরম ছিল। আমি কোন সাবজেক্টের টিচার সেটাও বলতেছি না, এনি কাইন্ড অফ সাবজেক্ট, মাথা খুবই গরম ছিল উনার, যথেষ্ট গরম মাথা। তো একজন ছেলে কী করছে, মনে করো ওই ক্লাসে একটা জিনিস বুঝাইছে না, ও কী করছে ক্লাসের পরে যাইয়া স্যারকে ওইটা নিয়ে আবার গুতাইছে। মানে তোমরা এরকম হয় না, আমি একটা জিনিস পড়াইছি, তোমার কাছে মনে হয়েছে না ভাইয়া একটু এলোমেলো করে জিজ্ঞেস করি, নয় এটা এভাবে হলে কী হইতো, অনেক সময় আসে না, এরকম কিউরিওসিটি থাকতেই পারে। ভাই সৃজনশীলতা মানে কি? বইয়ের আশেপাশে জিনিসগুলো তোমাকে একটু নাড়াচাড়া দিয়ে দেখবে। তো সেও স্যারকে একটু নাড়াচাড়া দিল, স্যার তাকে মনে করো এমন মানে লেকচার দিছে, এমন কথাবার্তা বলছে, সে আর জীবনে স্যারের সামনে তাকায়ও নাই। তাহলে এক্ষেত্রে কি আজীবনের জন্য সে প্রশ্ন বিমুখ হয়ে গেল না? আমাদের প্রশ্ন বিমুখ জাতিটা খুবই ভয়ঙ্কর একটা জাতি, কারণ প্রশ্ন না করলে উত্তর কোত্থেকে পাবা? এর মানে এ নয় যে আমি আবার সব জানতা শমসের, হ্যাঁ এমন না, আমি এমন না সব জানি না, বাট যতটুকু দরকার চেষ্টা করি। তুমি কোয়েশ্চেন করবা, আমি তোমার কখনো বলি নাই তোমার কোয়েশ্চেনে আমি আনসার দিতে পারবো। সামহাও এখনও পর্যন্ত, আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কেউ প্রশ্ন করে আটকাইতে পারে না। এটা ক্রেডিটও বলতে পারো, আবার এটা পার্ট নেওয়ার মতো কোনো কিছু না। কারণ একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে এক কথা তোমাকে পড়ানোর জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার, মোটামুটি ন্যূনতম একটা জ্ঞান তো অর্জন করছি। তো সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নগুলো আনসার আলহামদুলিল্লাহ দেওয়াটা খুব একটা সমস্যা হয় না, কারণ তোমরা কী কোয়েশ্চেন করো সেটা আমরা খুব ভালো করে জানি। বাট এর বাইরেও সামহাও তুমি আমার এমন কোয়েশ্চেন করতে পারো না যে কোয়েশ্চেনে আমি আটকাই গেছি, তোমার কি মনে হয় আমি লজ্জা পাবো? জি না ভাইয়া, লজ্জার কোনো কারণ নেই। তুমি আমার কোয়েশ্চেন করছো, সে কোয়েশ্চেনের আনসার সামহাও আমি পারি নাই, আমি ওইটা শিখে তোমারে পরের দিনে আমি আনসার দিব। এই তোমার কারণে আমার শিখা হইলো না। ওই কারণে অনেকে বলে শিক্ষক সবচেয়ে বেশি শিখে। কেন? স্টুডেন্টকে শিখাইতে তার আরও অনেক কিছু শেখা হয়ে যায়, লাইফে কম শিখে নেয়। ইন্টারমিডিয়েট লাইফে ইন্টারমিডিয়েটের পড়াশোনা, ইন্টারে থাকতে যা শিখছি তার থেকে বেশি শিখছি হচ্ছে বের হওয়ার পর। কেন? অনেক জায়গায় অনেক কিছু অ্যানালাইজ করতাম। তো আসো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা আসি। আমার একটা বাজে অভ্যাস বুঝছো, গল্প করতে খুব ভালো লাগে। তো মনে করো গল্পের মধ্যে ঢুকে গেলে বের হওয়াটা খুব টাফ হয়ে যায়, এটা ঝামেলা। হায় এসএস নিতে পারো না তোমরা, সাইডে যাই না আমি। আচ্ছা পরে নিয়ে নিও। আচ্ছা এটা ভালো করে খেয়াল করো। এবার আমাদের নতুন জিনিস মিনস হচ্ছে ওই নতুন জিনিসের ম্যাথ করার সময় কিন্তু একটু আগের কনসেপ্টটা কাজে লাগবে। এবার আসো আমরা নতুন জিনিস পড়বো, কয়েকটা ডেফিনেশন পড়বো, কয়েকটা জিনিস শিখবো। খুব ভালোভাবে শিখতে হবে জিনিসগুলো, এগুলো খুব ভালো করে শিখতে হবে। আচ্ছা তো আমরা অনেকগুলো টার্ম শিখবো। আমরা এখানে টোটাল 4টা টার্ম শিখবো। প্রথমে আমি টার্মগুলো এদিকে লিখে রাখি। প্রথমে আমরা শিখবো হচ্ছে আর্দ্রতা। এরপর আমরা শিখবো হচ্ছে পরম আর্দ্রতা। এরপর আমরা শিখবো হচ্ছে পরম আর্দ্রতা।
এরপর আমরা শিখবো হচ্ছে শিশিরাঙ্ক। এরপর আমরা শিখবো হচ্ছে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক। এরপর আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এরপর আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এরপর এই টার্মগুলো শেখার পর এই আপেক্ষিক আর্দ্রতা আমরা ম্যাথ করতে যাব। ম্যাথ করতে গেলে আমাদের একটা ঝামেলা পড়বে, সেই ঝামেলার জন্য আমাদেরকে একটা তোমার কি বলে আলাদা একটা নতুন কনসেপ্ট পড়তে হবে। সেই কনসেপ্টের নাম হচ্ছে তোমার আর্দ্রতা মাপক যন্ত্র। মানে কি দিয়ে আর্দ্রতা মাপতে হয়, আর্দ্রতা মাপক যন্ত্র নিয়ে আলোচনা করব। আর্দ্রতা মাপক যন্ত্র, সে আর্দ্রতা মাপক যন্ত্র থেকে আমরা একটা সমীকরণ পাবো। সেই সমীকরণ দিয়ে আমরা খুব ইজিলি শিশিরাঙ্ক বের করতে পারবো, কারণ এই সকল ম্যাথ করতে গেলে শিশিরাঙ্কটা দেওয়া থাকে না, শিশিরাঙ্ক বের করতে হয়। এই শিশিরাঙ্ক বের করতে হলেও এটা তোমাকে হেল্প করবে। তো এগুলো কোনটা কি আমরা সবগুলা ডিটেলস ব্যাখ্যা করব, ডিটেলস ব্যাখ্যা করবো সবগুলা। এই তোমরা একটু নুরো সেরে বসো সবাই, এই সবাই সবাই এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। এভাবে করো। এরপর চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিবা। আবার আরো কয়েকবার নাও, নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিবা। যত জোরে নিঃশ্বাস নিতে পারো, ব্রেন ক্লিয়ার হবে, হ্যাঁ ঘুম চলে যাবে। এটা হচ্ছে একটা অন্যতম তোমার ইথিক্স আর কি। পড়াশোনা করার সময় মনে করো অনেক সময় একটু মাঝে মাঝে চলে আসে না, একটু মনের ভিতরে এটা কী বলে আলসেমি ভাব চলে আসে না, তখন জোরে জোরে নিঃশ্বাস নিবা, জোরে জোরে নিঃশ্বাস নিবা, হ্যাঁ রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তখন সুবিধা হবে, বুঝছো? এখন থেকে আমার প্রত্যেকটা ক্লাসের মাঝখানে আমি তোমাদেরকে নিঃশ্বাস নেওয়াবো। ওকে আসো, এই ঠিক আছে তো? আর প্রতিদিন কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নেওয়াটা শরীরের জন্য ভালো। আচ্ছা আসো। একজন বলে যে ভাই আমার সর্দি নিতে পারতেছি না। আচ্ছা তোমারটা এক্সেপশনাল কেস, তুমি নিতে গেলে আমার ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমরা প্রথমে আর্দ্রতা পড়বো, আর্দ্রতা কী জিনিস, এরপর হচ্ছে আমরা পরম আর্দ্রতা পড়বো, এরপর শিশিরাঙ্ক, এরপর আপেক্ষিক আর্দ্রতা। প্রত্যেকটা টার্ম আমরা আলাদা আলাদা করে একটা একটা পড়বো, একটা একটা করে পড়বো। আচ্ছা আসো আমরা একবারে খুবই সোজা। আচ্ছা আমাকে বলো তো, এই আর্দ্রতা কথাটার মধ্যে একটা আর্দ্র আর্দ্র ভাব আছে না? বাইরে অলরেডি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনে আমাদেরকে একটু আর্দ্র আর্দ্র ভেজা ভেজা মনে হয় না? চারদিকে একটু স্যাঁতস্যাঁতে মনে হয় না? এই বৃষ্টির দিনে কি একটু চারদিকে স্যাঁতস্যাঁতে মনে হয় না? স্যাঁতস্যাঁতে মনে হয় না? হয় কি না আমাকে বলো তো, বৃষ্টির দিনে কেন স্যাঁতস্যাঁতে মনে হয়? এই স্যাঁতস্যাঁতে মনে হওয়ার কারণ হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে ভেজা। কে ভেজা? তুমি ভিজা না আমি ভিজা, কেউ ভেজা না। যে ভেজা তার নাম হচ্ছে বায়ু। তো বায়ু কেন ভেজে, কেন ভিজে? বায়ু ভিজে যার কারণে তার নাম হচ্ছে জলীয় বাষ্প। এর মানে বায়ুতে জলীয় বাষ্প যত বেশি সে তত বেশি আর্দ্র, ভেজা ভেজা ভেজা। তাহলে আমরা বলতে পারি এই আর্দ্রতা হচ্ছে বায়ুর শুষ্কতার পরিমাপক। আমি আমার ভাষায় বলতেছি, তোমরা বইয়ের মতো করে পড়া লিখে নিতে পারবা। এটা হচ্ছে বায়ুর শুষ্কতার পরিমাপক, এটা হচ্ছে বায়ুর শুষ্কতার পরিমাপক। এর মানে বায়ু কতটুকু শুষ্ক সেটা আমরা আর্দ্রতা দিয়ে মেজারমেন্ট করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো বায়ুতে জলীয় বাষ্প যত বেশি, তাহলে এই যে বায়ু কতখানি শুষ্ক, এই বায়ু শুষ্ক নাকি ভেজা সেটা কি দিয়ে পরিমাপ করব? বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। যেমন আমি যদি বলি তোমাকে আমি 1 গ্লাস পানি মেরে দিলাম, তুমি যে পরিমাণ ভিজবা, তোমাকে 1 বালতি পানি মেরে দিলে কি তুমি আরও বেশি ভিজবা না? তোমাকে আমি ধরে পুকুরে ফেলে দিলাম, তুমি আরও বেশি ভিজে যাবা না? দ্যাট মিন্স তুমি কত বেশি ভিজতেছ সেটা বুঝে যাচ্ছে কিসের উপর? কতটুকু পানি তোমাকে আমি মারতেছি। একইভাবে একটা জায়গার বায়ু কতটুকু ভিজা সেটা ডিপেন্ড করবে হচ্ছে সেই বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প তো পানির কণা। এর মানে বায়ু শুকনো না ভিজা সেটা কি দিয়ে পরিমাপ করে? জলীয় বাষ্প দিয়ে। তাহলে বায়ুতে জলীয় বাষ্প যত বাড়লো এর মানে কি বায়ুতে পানির পরিমাণ বেড়ে গেছে, দ্যাট মিন্স বায়ু ভিজে গেছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা জায়গার বায়ুতে জলীয় বাষ্প যত বেশি থাকবে সেটা তত বেশি ভিজা হয়ে যাবে, জলীয় বাষ্প যত কম সেটা তত শুকনা। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে
আর্দ্রতা হচ্ছে বায়ুর শুষ্কতার পরিমাপক, বা আমরা বলতে পারি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প কেমন আছে সেটা আর্দ্রতা থেকে আমরা আইডিয়া নিতে পারি। আচ্ছা আমাকে বলো তো গ্রীষ্মকালের বায়ুগুলা কেমন থাকে? শুষ্ক না? আর আমি যদি বলি বর্ষাকাল, এই বর্ষাকালের যে তোমার বায়ুগুলা কেমন থাকে? সিক্ত থাকে না? এই গ্রীষ্মকালের যে আমরা যদি বায়ুর কথা বলি, এই বায়ুটা খাঁ রোদে বায়ু আমার শুষ্ক, আর বর্ষাকালে চারদিকে আমাদের ঝড়ো ঝড়ো বৃষ্টিতে বায়ুগুলো আমাদের সিক্ত মানে হচ্ছে ভেজা, সিক্ত বা ভেজা, ওয়ার্ডটা মাথায় রেখো, সিক্ত বা ভেজা। এখন তোমরা আমাকে বলো এই গ্রীষ্মকাল আর বর্ষাকালের মধ্যে কোন কালে বায়ুতে জলীয় বাষ্প বেশি? কোন কালে বায়ুতে জলীয় বাষ্প বেশি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কোন কালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একটু আমাকে বলো কোন কালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি? স্নেহা ইসলাম, ভাইয়া গ্রীষ্ম পড়তে হয়। জি, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ছোটোবেলা থেকে বলতে হতো অভ্যস্ত। নর্মালি বাংলায় কোনো কিছুর নিচে ম থাকলে সেক্ষেত্রে উপরের যে ওয়ার্ডটা তাকে দুইবার পড়তে হয়। এটা আমাদের এক ইংলিশ টিচার শিখেছিল স্কুলে থাকতে, আমি এটার জন্য ধরা খাইছিলাম। তাহলে এটা পড়তে হবে গ্রীষ্ম। তা আমি তো আর ভাই বাংলা পড়াচ্ছি না। যেরকম আমরা বলি, এটাকে আমরা অনেকে পদ্মা বলে। ইংলিশে তো লেখার সময় তোমার মটা উল্লেখ করতে হয়, অনেকে ইংলিশ থেকে পদ্মা বলে, কিন্তু নিয়ম হচ্ছে যেহেতু নিচে একটা ম আছে, তাহলে আমাদের এই ম থাকার কারণে উপরের ওয়ার্ডটা দুইবার, ওই কারণে আমরা বলি পদ্মা। আর একেবারে ঠিক বাংলায় পড়তে গেলে তোমাকে বাংলা একাডেমির যে বাংলা অভিধান আছে, মানে ডিকশনারি, সেটা করতে হবে। এগুলাতে আমি এক্সপার্ট না। সো এসব বাদ, তুমি বুঝতে পারলে হইলো। তুমি বুঝছো তো এটা কোন কাল? ব্যবসা গরম লাগে যে সেই কাল, তার নাম গ্রীষ্মকাল। আর চারদিকে স্বেচ্ছায়িত অবস্থা, তার নাম বর্ষাকাল। বলো কোনটা কোন কালে? কোন কালে বায়ুতে জলীয় বাষ্প বেশি? বায়ুতে জলীয় বাষ্প কোন কালে বেশি? এই যে পারছে সবাই, বর্ষাকালে। এর মানে বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প একটু বেশি থাকে। বায়ুতে যখন জলীয় বাষ্প বেশি থাকে, জলীয় বাষ্পগুলো কোত্থেকে আসে? আরে ভাই, বৃষ্টি হচ্ছে, পানির অভাব আছে, আর পানি থাকলেই সেখানে মনে করো তাপমাত্রার কারণে একটা বাষ্পায়ন হয়। বাষ্পায়ন হওয়া মানে কি? পানিগুলা বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া। তাহলে পানিগুলো বাষ্পীভূত হয়ে উড়ে গেলে কার সাথে মিলে? বায়ুর সাথে। এর মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। এই বর্ষাকালে দেখা যায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, আর গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ওই কারণে গ্রীষ্মকালে আমাদের বায়ুগুলো শুষ্ক থাকে, আর বর্ষাকালে বায়ুগুলো সিক্ত থাকে। এই সিক্ত থাকলে তখন আমরা দেখি চারদিকে স্যাঁতস্যাঁতে অবস্থা, যেটা আমাদের কাছে অসহ্য মনে হয়। কি মনে হয়? অসহ্য মনে হয়। কি মনে হয়? অসহ্য মনে হয়, একটু কেমন ভেজা ভেজা। আচ্ছা, তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে আর্দ্রতা দ্বারা তাহলে কি বুঝি? আর্দ্রতা দ্বারা আমরা বুঝি কোন একটা স্থানের বায়ু কতটুকু শুষ্ক বা কতটুকু ভিজা। কোন একটা স্থানের বায়ু কতটুকু শুষ্ক বা কতটুকু ভিজা, সেটা যার দ্বারা পরিমাপ করা হয় তার নাম হচ্ছে আর্দ্রতা। আর বায়ুতে জলীয় বাষ্প যত বেশি সে তত বেশি শুষ্ক, বায়ুতে জলীয় বাষ্প যত বেশি হবে সে তত সিক্ত হবে, জলীয় বাষ্প যত কম হবে সে তত শুষ্ক থাকবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, বায়ুতে জলীয় বাষ্পের মান যত বাড়তেছে, বায়ুতে জলীয় বাষ্পের মান বাড়া মানে হচ্ছে আর্দ্রতা বাড়া, জলীয় বাষ্পের মান কমা মানে হচ্ছে আর্দ্রতা কমা। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে গ্রীষ্মকালে আমার দেখা যাচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম। যেহেতু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, এটা হচ্ছে আমাদের কম আর্দ্র। আর্দ্র কথাটার মানে হচ্ছে ভেজা। আর এটা হচ্ছে আমাদের বেশি আর্দ্র, মানে বেশি ভিজা, বেশি আর্দ্র। যত বেশি আমাদের জলীয় বাষ্প তত বেশি আর্দ্র। তাহলে আমরা বলতে পারতেছি গ্রীষ্মকালে বায়ুতে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ কমের মানে এটা কম আর্দ্র, আর বর্ষাকালে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বেশি মানে এটা হচ্ছে বেশি আর্দ্র। বলো আমাদের আর্দ্রতা ক্লিয়ার কিনা? আর্দ্রতার ডেফিনেশন জানলে এতটুকুই এনাফ।
এই বলো আর্দ্রতা বুঝছি কিনা, আর্দ্রতা বুঝছি কিনা, আর্দ্রতা বুঝছি কিনা? আর্দ্রতা বুঝছি কিনা? ওকে আচ্ছা, এবার আসো আমরা পড়বো হচ্ছে পরম আর্দ্রতা। এবার আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে পরম আর্দ্রতা। তার নাম কি? পরম আর্দ্রতা। হাসান ইশরাক ভাই, তাহলে ঠান্ডার সময় ঠোঁট শুকিয়ে কেন? কাহিনী আছে, আমরা আস্তে আস্তে পড়বো তো, এগুলোর জন্য সবগুলোর জন্য আলাদা আলাদা নিয়ম আছে। আচ্ছা আসি, তাহলে আমরা যে জিনিসটা পাই এগুলো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার উপর ডিপেন্ড করে। আমরা তো এখন আপেক্ষিক আর্দ্রতায় যাই নাই। তো আসো আর্দ্রতা, এরপর হচ্ছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে যেমন ফর এক্সাম্পল আমার এই পুরো রুমের ভলিউম যাই হোক, এই রুমে যতটুকু জলীয় বাষ্প আছে জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলতেছি তার আর্দ্রতা। এখন আমি যদি বলি না ভাইয়া আমি আমার এই রুমটা এতটুকু, আরেকজনের রুম তো আরও বড় হইতে পারে, আরেকজনের রুম তো আরেকটু ছোটো হইতে পারে, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা না। কম্পেয়ার করার জন্য আমরা কী করি? একক চিন্তা করি, ঠিক কি না? আমার রুম যদি এতটুকু হয়, আমার রুমে একক আয়তনে কী পরিমাণ বাষ্প আছে। তোমার রুম বড়, তোমার রুম ছোটো হোক, কোনো সমস্যা নাই। তুমি কম্পেয়ার করবে কি দিয়ে? একক আয়তন দিয়ে। পুরো আয়তনে যদি এত হয়, একক আয়তনে কত, এককে আমাদের কি হবে? কম্পেয়ার হবে। তাহলে এই পরম আর্দ্রতা মানে হচ্ছে আমার কম্পেয়ারের জন্য একক আয়তনে। তাহলে আমরা বলতে পারবো পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা মানে হচ্ছে কি? একক আয়তনে, কোন স্থানের বায়ুতে একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ, একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ, একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ। যেমন ফর এক্সাম্পল আমার কোনো একটা রুম, এটার আয়তন হচ্ছে ভি, এই ভি আয়তনে তার ভিতরে জলীয় বাষ্পের ভর হচ্ছে এম। তাহলে এই এমটাকে আমরা বলতেছি হচ্ছে আর্দ্রতা। এই এমটাকে আমরা কি বলতেছি? আর্দ্রতা। কারণ কোনো একটা স্থানে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে তার ভরটাকে আমরা বলতেছি আর্দ্রতা। এবার আমি যদি বলি বি আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ, বি আয়তনের জলীয় বাষ্পের পরিমাণ এম, তাহলে একক আয়তনের জলীয় বাষ্পের পরিমাণ কত? এম বাই ভি। এটাকে আমরা বলতে পারি মনে করো এম প্রাইম নাম দিলাম, এম বাই ভি। এই এম প্রাইমটা হচ্ছে কি? একক আয়তনে কতটুকু জলীয় বাষ্প আছে। পুরা আয়তনের মধ্যে আমি যে কোনো রুম, যে কোনো জায়গায় পুরা আয়তনের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প তার নাম হচ্ছে আর্দ্রতা। আমার এত আয়তনের মধ্যে এতটুকু জলীয় বাষ্প আছে। আর যখন আমি একক আয়তন নিব তখন আমি তাকে বলতেছি হচ্ছে, এটাকে বলতেছি পরম আর্দ্রতা। এটা কি বলতেছি? পরম আর্দ্রতা। কথা ক্লিয়ার কিনা? আমার রুমটা এতটুকু, আমার বন্ধুর রুম আর একটু বড়, আমার রুমে যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা হচ্ছে আমার রুমের আর্দ্রতা, আমার বন্ধুর রুমে জলীয় বাষ্পের পরিমাণ আমার বন্ধুর রুমের আর্দ্রতা। এখন আমি যদি এবার বলি দুইটা রুমের কম্পেয়ার করতে গেলে আমার এত আয়তনের মধ্যে ভর এত, একক আয়তনে কত, আমার বন্ধু সেমভাবে করবে, তখন আমি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবো। তাহলে কোনো একটা আয়তনে জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলতেছি কি? জলীয় বাষ্পের পরিমাণটাকে বলতেছি আর্দ্রতা। আর সেটা যদি একক আয়তন হয় তার নাম হচ্ছে পরম আর্দ্রতা। কম্পেয়ারের জন্য কাজে লাগে। কী জন্য কাজে লাগে? কম্পেয়ার করার জন্য। কথা ক্লিয়ার কিনা? একক আয়তনে পরম আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। তাহলে পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা, পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। কথা ক্লিয়ার কিনা? আমার সাথে পড়ো। পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। আবার পুরা আয়তনে, দেখছো তোমরা পড়তে বলছি না, এবং মুখ গুমরা করে থাকলে হবে? এটা হাসো, খেলখেলে হাসো, আরো জোরে। হ্যাঁ পড়ো, আমার সাথে পড়ো। আমি বলতেছি পুরা আয়তনে আর্দ্রতা, দূর পড়ো না, হ্যাঁ পড়তে দেখো। পুরা আয়তনে আর্দ্রতা, হ্যাঁ গুনগুন করে বললে হবে না, জোরে পড়ো, আন্টি শুনতে হবে, আঙ্কেল শুনতে হবে। একক আয়তনে পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। এগেইন পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। তোমরা বলছি পড়ার জন্য, স্পষ্টভাবে পড়া। তুমি পড়তেছো কি? পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। এভাবে বললে হবে না তো। পড়া, তোমরা হাসতে কে বলছো? হাসার টাইমে আসবা। পড়ো পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। তাহলে পুরা আয়তনের মধ্যে জলীয় বাষ্প কতটুকু আছে সেটাকে আমরা বলি আর্দ্রতা, আর একক আয়তনে কতটুকু আছে সেটাকে আমরা বলি পরম আর্দ্রতা। পুরা আয়তনে আর্দ্রতা, একক আয়তনে পরম আর্দ্রতা। কথা ক্লিয়ার কিনা বলো?
ভাই বলো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? তোমরা মনে করতেছো ভাইয়া আমি বাসায় বসে আছি আপনি আমার দেখতেছেন না, তোমার কি মনে হয় আমি যে কথাগুলো বলছি তোমার সাথে মিলে নাই? অবশ্যই মিলছে, অবশ্যই মিলছে। এর মানে আমি তোমাদেরকে দেখতেছি। দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, বুঝতে হবে। রশিদ ভাইয়া M/B কি ঘনত্ব বলা যায় না? এখানে তো আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি হচ্ছে ভর নিয়ে। আর একক আয়তনের ভরটাকে তো আমরা ঘনত্ব বলি, এটা তো আমাদের আগের কথা, এটা আমাদের আগের কথা, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। এখানে আমরা আলাদা করে আর্দ্রতা আনার দরকার নাই, আমরা পরমাত্রতার কথা বলতেছি। ওকে, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এবার আসি শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, না হয় ম্যাথ করতে পারবে না। আচ্ছা, আমি শিশিরাঙ্কের ডেফিনেশনটা সুন্দর করে লিখে দিই। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট স্থানের, যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু, কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে অবস্থিত, কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে অবস্থিত বা উপস্থিত বলতে পারি, তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাই শিশিরাঙ্ক। এই ডেফিনেশনটা 90% স্টুডেন্ট কেন জানি বুঝে না। আমি তোমাদেরকে একটু আমার মতো করে বোঝাই। জিনিসটা হচ্ছে কি, তুমি ওইদিকে তাকায় না, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে। দূর দেখছো, মানে আমার কপালটা কেমন, আমার দিকে তাকাইতে বলছি কারেন্টে চলে গেছে। তোমার টেনশন নেই, আমার ব্যাকআপ আছে। MD ফাহিম ভাইয়া, আপনার প্রথম স্টুডেন্ট কে ছিল? প্রথম ব্যাপারটা তো আসলে অন্যরকম। যেমন আমি প্রথম পড়াইতাম হচ্ছে SSC পরীক্ষার পর, মানে SSC পরীক্ষার পর। তোমরা তো এখনকার পোলাপাইন তো শহরের পোলাপাইন, বা আমি তো গ্রামে ছিলাম তো SSC টাইমে, তো পোলাপাইন দেখতাম যে পড়াশোনা করতাম। আমার কি পড়াশোনা, SSC পরীক্ষা দিছি না। তো তখন যে কাজটা করতাম সেটা হচ্ছে এই যে ওই টাইমে ওই মাঝখানে 3 মাস ছিল SSC পরীক্ষার সময়, SSC পরীক্ষার পরে, হ্যাঁ, ওই 3 মাসে আমি টিউশনি করতাম। বাড়ির পাশে কয়েকটা বাচ্চা কাচ্চাকে পড়াইতাম, তো ছোটো বাচ্চাদেরকে পড়াইতাম। আমি নিজে তো ক্লাস 10-এ, তো মানে SSC পরীক্ষার পর তো হচ্ছে ওদেরকে পড়াইতাম হচ্ছে 6 জনকে পড়াই 3000 টাকা পাইতাম গ্রামে। তো 6 জনকে পড়াইতাম, এরকম 3 মাস পড়াইছি, 9000 টাকা পাইছি। সেই টাকা দিয়ে আমি আমার জীবনের প্রথম ফোন কিনছি আম্মুকে বলে। তো সেটা হচ্ছে, এর আগে আমি ফোন ইউজ করতাম না, তখন শহরে আসবো একটা, তো তখন নতুন অ্যান্ড্রয়েড বের হয়েছে 2013 সালে। এখন তো অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল, তখন মাত্র নতুন অ্যান্ড্রয়েড বের হয়েছে। আমি অ্যান্ড্রয়েড কিনছিলাম স্যামসাংয়ের যে কি GT S5360 মনে হয় মডেলটা, সেটা কিনছিলাম। তখন সেই জনপ্রিয় ছিল, এখন তো ওগুলো দেখলে মানুষ হাসবে। তো সেটা কিনছিলাম 8000 সামথিং দিয়ে, একজনকে বিদেশ থেকে আনাইছিলাম। তো এটা ছিল আমার জীবনের প্রথম টিউশন। এরপরে টিউশন করেছি হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে। আবার ওই যে প্রথম 6 জনকে পড়াইছি না, এই 6 জনের গার্জিয়ান আমাকে কী বলে জানো? যখন আমি শহরে চলে আসতেছি না, শ্রীরঙ্গলে চান্স পেয়েছি, তো আমাদের তোমাদের তো এখন কলেজ সিলেক্ট করে দেয়, আমাদের সময় ছিল কি কলেজ সিলেক্ট করে দিত না, যে তোমার প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে SMS করতে হইতো, আলাদা আলাদা করে টাকা দিতে হইতো। তোমরা তো এখন একবারে টাকা দিয়ে দাও। আমাদের সময় প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হইতো। তো আমি পূরণ করছিলাম হচ্ছে, তখন ওই ঢাকায় একটু গ্যাঞ্জাম চলতেছিল, আমাকে নর্ডেম এক্সাম দিতে দেয় নাই, ফ্যামিলি থেকে দেয় নাই নর্ডেম এক্সাম দিতে, আবার ঢাকার দিকে অ্যাপ্লাই করতেই দেয় নাই। তো আমার সাথে পাশাপাশি র্যাঙ্কে আমার যেসব বন্ধু তোমার ঢাকাতে অ্যাপ্লাই করছে, তারা ম্যাক্সিমামই ঢাকায় পেয়ে গেছে। তো চিটংয়ে অ্যাপ্লাই করবো। এখন আমি তো জানি না মনে করো র্যাঙ্ক কত। তো পরে দেখলাম যে এখন যেদিন রেজাল্ট দিবে, প্রথমে দেখি হচ্ছে পোলাপাইন্ডে বলতেছি দূর বেটা, মানে আমি অ্যাপ্লাই করছিলাম চিটং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ শহরের মধ্যে। এরপর হচ্ছে অ্যাপ্লাই করছিলাম হচ্ছে এখানে ইস্পাহানি পাবলিক কলেজ চিটংয়ে। এরপরে চিন্তা করলাম এগুলো যদি চান্স না পাই, আবার এদিক দিয়ে আমাদের বাড়ির পাশে হচ্ছে ফেনী আছে, ফেনীতে ফেনী কলেজে অ্যাপ্লাই করছি 5টা। এরপরে হচ্ছে আবার
কুমিল্লা ভিক্টোরিয়াতে অ্যাপ্লাই করছি, কারণ কুমিল্লার জন্য অনেকে ওটা সেরা, কুমিল্লা ভিক্টোরিয়া। এখানেও অনেক কয়েকজন আছে কুমিল্লা ভিক্টোরিয়ার। তো হচ্ছে তো হয়েছে কি তোমার S6টাতে অ্যাপ্লাই করছি। S6টাতে অ্যাপ্লাই করার পর এখন আগে তো দেখছি চিটংয়ের মধ্যে, কারণ আমার টার্গেট ছিল চিটং শহরে থাকবো। তো পরে দেখি যে সরকারিতে আসলে তো বেটার, চিটংয়ের সরকারিগুলো ভালো, মানে সবাই বেশি প্রায়োরিটি দেয়। এটা তোর চিটং মুর্শিদাবাদ সিটিতে আসছে কিনা দেখ একবার। এখন সব বন্ধু মিলে সবাই টেনশন টেনশন টেনশন। এর মাঝখানে হঠাৎ করে সিটি কলেজেরটা পাওয়া, মানে সিটি কলেজের পাওয়া যাচ্ছে না, মুসিং কলেজেরটা পাওয়া গেল। পরে মুসিং কলেজে দেখি যে চলে আসছে, আমাদের বন্ধু যারা ছিলাম আমরা, মানে ক্লোজ ফ্রেন্ড সবারই চলে আসছে। ওমা এরপরে দেখি সিটি কলেজে চলে আসছে, বাহ। এবার দেখি যে একটু ভাব মেনে বলি চিটং কলেজে দেখি আসছে কিনা, ওমা সেখানেও চলে আসছে। এরপরে সকালে চিটং আসবো ভর্তি হওয়ার জন্য। ঘুম থেকে উঠে দেখি যে মোবাইলের মধ্যে সব কলেজ থেকে SMS আসছে, যে 6টা অ্যাপ্লাই করছিলাম সবগুলো চলে আসছে। ইস্পাহানি থেকে SMS আসছে, ভিক্টোরিয়া থেকেও, ফেনী কলেজ থেকেও। পরে চিটং কলেজে ভর্তি হয়েছি। এরপরে যখন চুয়েটে ভর্তি হইলাম, তোমার এর মাঝখানে কয়েক মাস বসেছিলাম, তখন হচ্ছে আমার এক বন্ধুর ভাইকে পড়াইছিলাম। সেই ছেলেটা এখন চিটং ইউনিভার্সিটিতে পড়ে। তো আমার বন্ধুর ভাইকে পড়েছিলাম, সে এখন তখন ক্লাস 10-এ পড়তো, তাকে পড়েছিলাম, ম্যাথ পড়াইতাম তাকে। এই যে এটা ছিল সেকেন্ড টিউশন। আর এরপরে প্রফেশনালি টিউশন বললে প্রফেশনালি টিউশন করানো শুরু করছি, ইন্টারমিডিয়েট পড়ানো শুরু করছি হচ্ছে চুয়েটে ভর্তি হওয়ার পর। সেটা ছিল 2016 সালের হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখে ভর্তি হয়েছিলাম। মার্চে কোনো টিউশনই করে নেই, এপ্রিলের 8 তারিখ থেকে টিউশন শুরু করছি। 2016 সালের 8 এপ্রিল ছিল আমার প্রথম টিউশন। তো ওই ছেলেটা যাকে দিয়ে শুরু করছিলাম, সে আবার তাকে একবার অ্যাডমিশন পর্যন্ত টানা পড়েছিলাম। আবার কী করছে ওটা নিয়ে ভয়ে ছিলাম। এই ছেলেটা আমার আগে আরও 4-5টা স্যারকে চেঞ্জ করছে, মানে টানা কয়েকদিন পরে পরে চেঞ্জ করে। আমি যখন গেলাম জানি না, তখন তো কোনো অভিজ্ঞতা ছিল না, কেমনে কেমনে হয়ে গেছে আর কি, তার কাছে ভালো লেগে গেছে কেমনে কেমনে। এরপরে দেখা গেছে তাকে তখন যে পড়াইছি টানা অ্যাডমিশন পর্যন্ত পড়াইছি, সেই ছেলেটা এখন চুয়েটে পড়ে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টেই, আমার 2 বেচ জুনিয়র। সরি 2 বেচ না, 17 না 18, 3 বেচ জুনিয়র। ও প্রফেশনালি বলতে পারি ওই ছেলেটাই হচ্ছে প্রথম টিউশন ইন্টারমিডিয়েটের। এরপরে তো আস্তে আস্তে কত পড়াইছি হিসাব নেই। অর্পণ কুমার দাস ভাইয়া, আপনার লাইভ ক্লাস করার খুব ইচ্ছা। আগের ক্লাসগুলো আলোর ব্যাগে দেখে সামনেরটা না হলেও পরেরটাতে লাইভে থাকবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে থাকো। আবার বেশি দ্রুত যাইতে যাইয়া তুমি আবার করিও না, যে কি বলে মিস করিও না। বেশি দ্রুত যাইতে যাই কোনো কিছু মিস করিও না। তো আসো, আমার বললাম না অভ্যাস খারাপ, গল্প করে ফেলি খালি। একটু গল্প করে ফেলেছি। আচ্ছা আসো, এখন আমরা এদিকে যাই, কারেন্টে যাওয়ার টাইম পাই না। শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাই হচ্ছে শিশিরাঙ্ক। আচ্ছা এই কথাটা মনে আছে, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা আমার মনে করো আমি এখানে একটা মনে করি স্পেস নিলাম, একটা নির্দিষ্ট আয়তন নিলাম। এই জায়গায় মনে করো বাষ্প ধারণ ক্ষমতা, হ্যাঁ আমি জাস্ট সিম্পলি বললাম হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি, ধারণ ক্ষমতা 5 কেজি। আর এখানে তাপমাত্রা হচ্ছে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কয় কেজি? 4 কেজি। তাহলে ভালো করে খেয়াল করো, বায়ু হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 5 কেজি, কিন্তু জলীয় বাষ্প আছে হচ্ছে মনে করো এখানে 4.5 কেজি, 4.5 কেজি আছে। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে বায়ুটা তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 4.5 কেজি, 5 কেজি, কিন্তু আমার আছে 4.5 কেজি। আমার বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আমার বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আমার বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলো তো একটু। এই যে কারেন্ট চলে আসছে, যাক। আমার বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আমার এখানে একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে 5 কেজি আমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, বাট আমাদের এখানে জলীয় বাষ্প আছে 4.5 কেজি। তাহলে আমার বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবভিয়াসলি ভাইয়া অসম্পৃক্ত। আচ্ছা আমাকে দেখি এখন সবাই আমাকে বলো তো, আমার এখানে যে বায়ুটা আছে এটাকে যে কাজটা করতে চাচ্ছি তাকে সম্পৃক্ত বানাতে চাচ্ছি। তার মধ্যে কি আছে? তার মধ্যে
4.5 কেজি, তার মধ্যে 4.5 কেজি জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আছে। এখন 4.5 কেজি জলীয় বাষ্প আছে, এখানে আমি তাকে সম্পৃক্ত বানাতে চাচ্ছি, সম্পৃক্ত বানাবো। তাহলে বলো তো এই তাপমাত্রা যেটা, এটা কি করলে সম্পৃক্ত হবে সে, এটা কমেন্টে বলো তো। পড়াই ফেলছে কিন্তু সব, এই পিওর বেসিক, কেউ এভাবে তোমাদেরকে বলবে না, এগুলো নিয়ে কেউ এত টাইম লস করেও না, ঝামেলা হচ্ছে জায়গা মতো যায় বাস খাবা। তাহলে বলো তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মধ্যে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু জলীয় বাষ্প নাই। তার মধ্যে জলীয় বাষ্প যা আছে আমি তো বাইরে থেকে জলীয় বাষ্প আনতে পারবো না, ভিতর থেকে বাইরে পাঠাইতেও পারবো না। তাহলে আমাকে বলো এই তাপমাত্রাটাকে কি করলে সে সম্পৃক্ত হবে? এক্স্যাক্টলি কমাইতে হবে। কেন কমাইতে হবে? কারণ তাপমাত্রা কমাইলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। এখন এই 4.5 কেজি তার মধ্যে আছে, সেটা দ্বারা সে অসম্পৃক্ত। কেন? তার ধারণ ক্ষমতা বেশি। এখন তার মধ্যে 4.5 কেজি আছে, যদি আমি তার ধারণ ক্ষমতাটাকে 4.5 কেজি করে দিই, তখন কিন্তু সে কি হয়ে যাবে? সে আমাদের সম্পৃক্ত হয়ে যাবে না? তার কাছে আছে 4.5 কেজি, কিন্তু ধারণ ক্ষমতা এর থেকে বেশি। এখন আমি ধারণ ক্ষমতা যদি 4.5 করেই দিই, তাহলে দেখো ধারণ ক্ষমতা 4.5 কেজি, আসেও 4.5 কেজি, দ্যাট মিনস সে এখন কি সম্পৃক্ত। তাহলে এই যে আমি তার ধারণ ক্ষমতা কমাই দিলাম, কোন একটা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে কখন? তাপমাত্রা কমালে। মনে করো 20 ডিগ্রি থেকে কমিয়ে আমি এটাকে করে দিলাম হচ্ছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে অসম্পৃক্ত ছিল, তার তাপমাত্রা কমিয়ে তার মধ্যে জলীয় বাষ্প যা ছিল, দেখো আমি কিন্তু বাইরে থেকে আনি নাই, তার মধ্যে জলীয় বাষ্প যা ছিল সেটা দ্বারা সে ছিল অসম্পৃক্ত। তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প যা ছিল সেটা দ্বারা সে অসম্পৃক্ত থাকা সত্ত্বেও ওই উপস্থিত জলীয় বাষ্প দিয়েই তাকে আমি সম্পৃক্ত বানাই দিলাম তাপমাত্রা কমিয়ে। তাহলে দেখো আমার তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, বাট বর্তমানে যখন আমি তাপমাত্রা কমিয়ে 19.4 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন দেখা গেল সে সম্পৃক্ত হয়ে গেল। এই যে সে অসম্পৃক্ত, তার মধ্যে জলীয়, কেন অসম্পৃক্ত? তার মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থেকে কম, ধারণ ক্ষমতার থেকে কম হলেও সেই জলীয় বাষ্প দিয়ে যদি আমি তাকে সম্পৃক্ত করতে পারি, তার জন্য তাপমাত্রা কমাইতে হবে। এই যে তাপমাত্রায় সে সম্পৃক্ত হয়ে গেল, সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক, তাহলে শিশিরাঙ্ক এক ধরনের কি? তাপমাত্রা। শিশিরাঙ্ক কিন্তু অন্য কিছু না। অনেকে মনে করে শিশিরাঙ্ক মানে মনে জলীয় বাষ্প কিছু, শিশিরের মতো কিছু না। শিশিরাঙ্ক মানে হচ্ছে ওই তাপমাত্রাটা, যে তাপমাত্রায় সে সম্পৃক্ত হলো। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শিশিরাঙ্ক কি? তাপমাত্রা। শিশিরাঙ্ক কি? তাপমাত্রা। কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় তার নিজের মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে দেখো তো, যে তাপমাত্রায় কোন একটি নির্দিষ্ট স্থানের বায়ু, এই যে কোন একটি নির্দিষ্ট স্থানের বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তার মধ্যে উপস্থিত যে জলীয় বাষ্প সেটা দ্বারা সে সম্পৃক্ত হয়ে গেছে, সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় সম্পৃক্ত সেই তাপমাত্রাটাকে বলতেছি শিশিরাঙ্ক। কথা ক্লিয়ার কিনা বলো? যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলছি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক হচ্ছে এক ধরনের তাপমাত্রা, শিশিরাঙ্ক হচ্ছে এক ধরনের তাপমাত্রা, যাকে ইংলিশে বলে ডিউ পয়েন্ট। এই এতটুকু ক্লিয়ার কিনা বলো? হাসান ইশরাক ভাই, বাসায় প্র্যাকটিস হচ্ছে না, কি করবা? অবশ্যই প্র্যাকটিস করবা। ধ্রুব ভাই, শিশিরাঙ্ক কীভাবে চেঞ্জ হয়? আমরা তো চেঞ্জে এখনও যাচ্ছি না, সিম্পলি হচ্ছে শিশিরাঙ্ক মানে কি তোমাকে বলা হলো, আমার রুম, বর্তমানে আমার রুম, তো আমার রুমের টেম্পারেচার হোয়াট এভার সামথিং জাস্ট লাইক মোর অর লেস
ধরো 36°C। সো এখন আমার যে রুমটা, এই রুমের যে জলীয় বাষ্প দ্বারা এটা কিন্তু সম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত। এখন আমি চাচ্ছি আমার রুমটাকে সম্পৃক্ত করবো, কী করতে হবে? আমার রুমের টেম্পারেচারটাকে লো করতে হবে। টেম্পারেচারটাকে লো আস্তে আস্তে করতেছি, করতে 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 এমন একটা টেম্পারেচার যায় আসবে, যে টেম্পারেচারের জায়গায় দেখা গেছে এই রুমটা সম্পৃক্ত হয়ে গেছে। দেখো আমার কিন্তু রুমটা সম্পৃক্ত ছিল না, কারণ বাতাসে জলীয় বাষ্প কম, কিন্তু সেই কম জলীয় বাষ্প দিয়েই তাকে সম্পৃক্ত বানিয়ে দিলাম টেম্পারেচার কমাইয়া। যে টেম্পারেচারে আসার সাথে সাথে সে সম্পৃক্ত হয়ে গেছে, সেই টেম্পারেচারের নাম হচ্ছে শিশিরাঙ্ক। তার নামই হচ্ছে শিশিরাঙ্ক, যে তাপমাত্রা। এবার যদি তুমি বায়ুতে, এখন আমার রুমে মনে করো আছে 3 কেজি, তুমি যদি কিছু পরিমাণ বায়ু এই 3 কেজির জন্য তাপমাত্রা যতটুকু কমানো লাগবে শিশিরাঙ্কে আনতে হলে, তুমি যদি এই রুম থেকে কিছু পরিমাণ বায়ু সরাই ফেলো, তাহলে কিন্তু এখানে আনতে টেম্পারেচার অন্যরকম হয়ে যাবে না? তুমি যদি আরও কিছু এক্সট্রা জলীয় বাষ্প দিয়ে দাও, তখন চেঞ্জ হয়ে যাবে না? এর মানে এর মধ্যে যা আছে সেটা দিয়ে তোমাকে চিন্তা করতে হবে, সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। এতটুকু বুঝছি কি না? আমি বারবার বলতেছি, কোন একটা তাপমাত্রায় কোন একটা স্থানের বায়ু সম্পৃক্ত না অসম্পৃক্ত, ওই অসম্পৃক্ত বায়ুকে সম্পৃক্ত করার নিয়ম হচ্ছে তাপমাত্রা কমাইতে হবে। যে তাপমাত্রায় গেলে সে সম্পৃক্ত হয়ে গেল, সেই তাপমাত্রাকে আমরা বলছি শিশিরাঙ্ক। এর মানে তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প থেকে আমরা কোনো জলীয় বাষ্প বাইরে নিবও না, এক্সট্রা দিবও না। তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সে সম্পৃক্ত হয়ে যাবে। তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সে সম্পৃক্ত হয়ে যায়, তখন আমি তাকে বলছি শিশিরাঙ্ক, তখন আমি তাকে বলছি শিশিরাঙ্ক। ডেফিনেশনটা ক্লিয়ার কিনা বলো? শিশিরাঙ্ক ক্লিয়ার কিনা? যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। শারমিন জাহান, শিশিরাঙ্কে কি পাত্রের জলীয় বাষ্প সবসময় নির্দিষ্ট? জি, আপনাকে সেটাই বলা হয়েছে। কোনো একটা জায়গায় জলীয় বাষ্প যা আছে সেটার দ্বারা সম্পৃক্ত, যা আছে বর্তমানে আমার রুমে জলীয় বাষ্প যা আছে সেটা দ্বারা যদি সম্পৃক্ত হয়, সেটা হচ্ছে আমার রুমের শিশিরাঙ্ক। আমার রুমে জলীয় বাষ্প যা আছে, তোমার রুমে তো তা নাই। এখন তোমার রুমে যা আছে সেটা দিয়ে যদি তুমি তোমার রুমটাকে সম্পৃক্ত করো, ওই তাপমাত্রাটা হচ্ছে তোমার রুমের শিশিরাঙ্ক। আবার পাশের বাসার আন্টি তার ছেলে যে রুমে পড়তেছে, সেই রুমটার কথা যদি চিন্তা করি, সেই রুমেরও তো আমার সেম না। সেই রুমে যতটুকু জলীয় বাষ্প আছে সেটা দ্বারাই তাপমাত্রা কমাইতে কমাইতে সম্পৃক্ত করে দিব, তখন পাশের বাসার আন্টির ছেলের রুমটা শিশিরাঙ্ক, রুমের যে টেম্পারেচার সেটা হচ্ছে শিশিরাঙ্ক। সম্পৃক্ত করতে হবে মানে যে অবস্থায় আছে সে অবস্থায় সম্পৃক্ত করব, যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারাই সম্পৃক্ত করব, সেটা হচ্ছে ওই জায়গার জন্য শিশিরাঙ্ক। ওই জায়গার জন্য শিশিরাঙ্ক, যেমন আমার রুম বর্তমানে শিশিরাঙ্ক যা, এখন তো বাইরে হালকা বৃষ্টি পড়তেছে, তাহলে আমার রুমের এখন শিশিরাঙ্ক যা আসবে, আমি যদি কালকে খাড়া রোদ যখন পড়তেছে ওই টাইমে চিন্তা করলে তাকে আসবে না। সো কোনো একটা জায়গায় শিশিরাঙ্ক ফিক্সড না, ওই সার্টেইন মোমেন্টে জলীয় বাষ্প কতটুকু আছে সেটার জন্য আমাকে শিশিরাঙ্ক বের করতে হয়। আমার রুমের আজকে শিশিরাঙ্ক আর কাজকে শিশিরাঙ্ক সেম হবে কোনো কথা নাই। আমার রুমের শিশিরাঙ্ক ফিক্স না, সেটা আমার রুমের মধ্যে উপস্থিত বায়ুর জলীয় বাষ্পের উপর ডিপেন্ড করতেছে। কথা ক্লিয়ার কিনা? আর এই শিশিরাঙ্ক আমরা বের করার জন্য আমাদের শিশিরাঙ্ক বের করার জন্য আমরা একটা যন্ত্র ইউজ করি, আর্দ্রতা মাপক যন্ত্র, যাকে আমরা বলি, আমরা ইউজ করব পরে। তো সেটা আমরা দেখব আর্দ্রতা মাপক যন্ত্রকে বলা হাইগ্রোমিটার, এটাকে বলা হয় হাইগ্রোমিটার। আর্দ্রতা মাপক যন্ত্রের আরেকটা নাম হচ্ছে হাইগ্রোমিটার, যে যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়। সেটা দিয়ে আমরা দেখব কীভাবে আর্দ্রতা মাপতে হয়। সাইফুল ইসলাম, সহজ কথায় সম্পৃক্ত অবস্থায় তাপমাত্রায় শিশিরাঙ্ক, হ্যাঁ বলতে পারবা। সম্পৃক্ত অবস্থায় মানে এক কথায় তার মধ্যে যা আছে তার দ্বারা তাকে সম্পৃক্ত করে দিলে, ওই সম্পৃক্ত করার মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে যে তাপমাত্রা তার নাম হচ্ছে শিশিরাঙ্ক। হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া আমার মনে করেন 19.4 সে শিশিরাঙ্ক বললাম, তো আমি যদি তাপমাত্রা এর থেকে আরও কমাই দিই তখন তো সে সম্পৃক্ত থাকবে। কেন? তখন তার মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প কী হয়ে যাবে, এগুলা পানির মতো হয়ে যাবে, তখন শিশির জমে যাবে। তাহলে আমি কি ওই কম তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলতে পারবো? অবশ্যই না। সর্বপ্রথম যে তাপমাত্রায় তাকে নাম হচ্ছে শিশিরাঙ্ক, যা আছে তার দ্বারা হইতে হবে। টেম্পারেচার এর থেকে কমাই দিলে তো তোমার জলীয় বাষ্প কমে যাচ্ছে। তুমি যদি এর থেকেও টেম্পারেচার কমাই দাও তখন জলীয় বাষ্প কমে যাচ্ছে না, তখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আরও কমে যাবে। তখন কিছু পরিমাণ জলীয় বাষ্প পানির কণা আকারে চলে গিয়ে শিশির জমা হবে। এই যে শিশির জমা হওয়া যাবে না,
শিশির জমা হওয়া যাবে না, যা আছে তা দিয়েই সম্পৃক্ত, তার নাম হচ্ছে শিশিরাঙ্ক। এটা হচ্ছে একটা তাপমাত্রা, এটা হচ্ছে একটা কি তাপমাত্রা। এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক্স আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আপেক্ষিক আর্দ্রতা পরীক্ষায় বের করা লাগে, পরীক্ষায় বের করতে বলবে আপেক্ষিক আর্দ্রতা কত নির্ণয় করো, তোমাকে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করি। তো আপেক্ষিক আর্দ্রতার ডেফিনিশন বলবো আমি, আর এদিকে লেখাগুলো মুছে ফেলি, কি বলো? আমার জায়গা লাগবে তো, ওই জন্য আপেক্ষিক আর্দ্রতা পড়াবো এখন আমরা। তো তোমরা একটু নিঃশ্বাস নিতে থাকো, তোমরা একটু নিঃশ্বাস নিতে থাকো। আমি আপেক্ষিক আর্দ্রতার যে লাইনগুলো সেগুলো একটু লিখি, এরপর টানা আমরা বুঝিয়ে দিব, টানা বুঝিয়ে দিব। শাহানওয়াজ সাহেব, এসি অন করলে ঠান্ডা হয় কি শিশিরাঙ্কের জন্য? গরম ঠান্ডা কি শিশিরাঙ্কের উপর ডিপেন্ড করে? গরম ঠান্ডা তো তোমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এসি অন করলে কি হয়, ঠান্ডা হয়ে যায়, রুমটা ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হয়ে যায় যার কারণে তোমার কাছে ভালো লাগে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার বাসায় দেখবো বাজারে কিন্তু এয়ার কুলারের দাম কম আর এয়ার কন্ডিশনারের দাম বেশি, এসি আর এয়ার কুলার। হ্যাঁ, যেগুলা আমাদের এই যে এয়ার কুলার যেগুলো বলে, তো তোমার মনে একটা প্রশ্ন আসে না ভাই, এয়ার কুলার সেও তো আমার এয়ারটাকে ঠান্ডা করতেছে, আই মিন আমার রুমটাকে ঠান্ডা করতেছে, আর এয়ার কন্ডিশনার এসি সেও তো আমার রুমটাকে ঠান্ডা করতেছে, তাহলে এয়ার কন্ডিশনারের এত দাম, এয়ার কুলারের দাম কেন এত কম? দুইটা তো সেম পারপাস সেম হলেও ভিতরে দক্ষতার দিক দিয়ে এসিটা বেনিফিশিয়াল। কেন বলি, এটা আমি যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট ওই জন্য বলতেছি, না হয় বলতাম না, এগুলো তো আমরা পড়ে আসছি। তো অ্যাকচুয়ালি মেন কথা কি জানো, এয়ার কুলার যেটা না, এয়ার কুলার শুধুমাত্র টেম্পারেচারই ফল করায়। এয়ার কুলার শুধুমাত্র কী করে, টেম্পারেচার কমাই দেয়, মানে তোমার রুমের টেম্পারেচার কমাই দেবে, এটা হচ্ছে এয়ার কুলারের কাজ। আর এয়ার কন্ডিশনারের কাজ হচ্ছে তোমার রুমের টেম্পারেচারও কমাবে, আবার রুমের মধ্যে হিউমিডিটি মানে হচ্ছে আমার আর্দ্রতাটাকে আমাদের কন্ট্রোল করবে। কি করবে, আমাদের রুমের মধ্যে আমরা এখন যেটা পড়বো আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতাকে আমরা বলতেছি রিলেটিভ হিউমিডিটি। এই রিলেটিভ হিউমিডিটি এটাও কন্ট্রোল করে কে? এসি, এয়ার কন্ডিশনার টেম্পারেচার কমায়, আবার এটাও কন্ট্রোল করে। এবার এই যে রিলেটিভ হিউমিডিটি বাংলায় যাকে বলে আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতা দ্বারা কি হয়, এই আপেক্ষিক আর্দ্রতার উপর মানুষের স্বস্তি নির্ভর করে। মানে তুমি দেখবা কোনো সময় তোমার একটু অস্বস্তি লাগতেছে, যেমন একই তাপমাত্রায় মনে করো বর্তমানে ঠিক এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা চিটাগাং তাপমাত্রা এক্স্যাক্টলি সেম। ঢাকার তাপমাত্রাও মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, চিটাগাংয়ের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি চিটাগাংয়ে বসে থাকো তোমার কাছে অস্বস্তি বেশি লাগবে, আর ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি ঢাকায় বসে থাকো তোমার কাছে অস্বস্তি কম লাগবে। কারণ মানুষের স্বস্তি জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে ঘাম শুকানোর উপর, বাষ্পায়নের উপর। যেমন তুমি দেখবা ছেলেদেরকে এই অভিজ্ঞতাটা একটু বেশি হওয়ার কথা, তো ছেলেরা বাইরে থেকে যখন খুব দৌড়ায় আসার পর কিন্তু আম্মুরা গোসল করতে দেয় না, কেন? ঠান্ডা লেগে যাবে। দেখবা ফ্যানের নিচে যখন বসবা আস্তে আস্তে ঘামগুলো শুকায়, তখন তোমার কাছে মনে হবে এটা ফ্যান না রে বাবা, এটা তো গরিবের এয়ার কন্ডিশনার, মনে হয় না? একবারে ঠান্ডা। কেন? কারণ হচ্ছে তোমার শরীর থেকে জলীয় বাষ্পগুলা চলে যাচ্ছে, মানে ঘামগুলা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আর ঘামগুলা বাষ্পীভূত হওয়ার জন্য কি দরকার বলো তো আমাকে? আমার শরীরের ঘাম যে শুকাচ্ছে এর মানে কি? এই ঘামগুলা বাষ্পায়ন হয়ে চলে যাচ্ছে। এই ঘামগুলা বাষ্পায়ন হওয়ার জন্য তার তাপমাত্রা বাড়াইতে হবে না? এই ঘামগুলা বাষ্পায়িত হওয়ার সময় যে এক্সট্রা তাপমাত্রা লাগে সেটা কি করে? সে আমাদের বডি থেকে অ্যাবজর্ব করে। এই বডি থেকে তাপমাত্রাটা অ্যাবজর্ব করে সে চলে গেল, তখন আমার দেখা যায় হচ্ছে না, আমাদের কি খুবই ঠান্ডা লাগতেছে। এই যে আমাদের স্বস্তি, যেমন চট্টগ্রামে একই তাপমাত্রায় তুমি চট্টগ্রামে বসে থাকলে, চট্টগ্রামে কিন্তু নদী বেশি, সাগর বেশি, তুমি চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে বসে আসো, সেখানে কিন্তু তোমার কাছে গরম বেশি লাগে, মানে গরম সেম, কিন্তু তোমার কাছে অস্বস্তি বেশি লাগবে, খুবই অস্বস্তি লাগবে। যেমন তুমি দেখবা ওই তাপমাত্রা, তোমরা এই যে অনলাইনে, আমি একটু কথা বেশি বলি এটা নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তুমি কিছু বিভিন্ন জায়গায় দেখবা যে
কিছুদিন আগে যখন অনেক গরম পড়তেছিল তখন দেখো বিভিন্ন জায়গায় ওই যে তাপমাত্রা যখন এই যে অনলাইনে তাপমাত্রা এগুলো করে না, যে বলা হয় যে টেম্পারেচার 30°C ফিলস লাইক এরকম, টেম্পারেচার 30°C মনে করো 36°C, আর নিচে আরেকটা লেখা উঠে ফিলস লাইক 42°C। এর মানে তাপমাত্রা 30°C হইলেও তোমার কাছে মনে হচ্ছে 42-এর মতো, মানে 42-এ তোমার যেরকম অস্বস্তি লাগে তেমন লাগতেছে। কেন এই ফিলস লাইক এত বেশি? তার কারণ হচ্ছে হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। সো আমি আপেক্ষিক আর্দ্রতা বোঝানোর আগে এটা থিমটা তোমাকে বোঝাচ্ছি, মানে থিমটা বোঝাচ্ছি, অর্থাৎ এটা কী কাজে লাগে। তাহলে আমরা কি বললাম, এই যে আমাদের স্বস্তি, মানে আমার কাছে অস্বস্তি লাগবে না স্বস্তি লাগবে, এটা ডিপেন্ড করে কি ঘাম শুকানোর উপর। এই ঘাম শুকাবে দ্রুত কখন? বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে, এর মানে কি বাতাস শুষ্ক, আর শুষ্ক বাতাস নিচে আমার ঘামগুলো তাড়াতাড়ি শুকিয়ে নিবে। তো ছোট্ট গ্রামে তো নদী আমার কাছাকাছি, এই নদী যখন কাছাকাছি, নদীর কাছাকাছি জায়গায় আমার কি জলীয় বাষ্প বেশি না, এর মানে সেখানে তো বায়ু এমনি ভেজা, তোমার ঘাম শুকাইতে আরও টাইম লাগবে, তখন তোমার কাছে অস্বস্তি লাগবে। হ্যাঁ তুমি বলতে পারো ভাই ঢাকায় তো আমাদের কাছে বেশি অস্বস্তি লাগে না, ঢাকায় তোমার অস্বস্তি লাগে কারণ হচ্ছে ঢাকায় তাপমাত্রাও বেশি। আমি বলছি একই তাপমাত্রা চিটাং আর ঢাকায় একই তাপমাত্রা, তখন তোমার কাছে চিটাং থেকে ঢাকায় বেশি ভালো লাগবে। কেন? ঢাকায় ঘাম তাড়াতাড়ি শুকাবে, চিটাং ঘাম দেরিতে শুকাবে। কেন? চিটাং জলীয় বাষ্প বেশি, ঢাকায় জলীয় বাষ্প কম, কারণ ঢাকা সমুদ্র থেকে দূরে, চিটাং সমুদ্রের কাছাকাছি। কথা ক্লিয়ার কিনা? এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? এই যে আমরা বলতেছি অস্বস্তি স্বস্তি, এটা ডিপেন্ড করে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির উপর। এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বলতে আমরা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপক বুঝাচ্ছি, সেটা আমরা একটু পরেই দেখব। আমার এয়ার কুলার আর এয়ার কন্ডিশনের বেসিক পার্থক্য এটাই। এয়ার কুলার তোমাকে শুধুমাত্র তাপমাত্রা কমাই দিবে, আর এয়ার কন্ডিশনার তোমার তাপমাত্রাও কমাবে, রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করে তোমাকে একটা স্বস্তি দিবে। ওই কারণে দেখবা এয়ার কুলার তোমার তাপমাত্রা কমাইলো, এসিও সেম পরিমাণ কমাইলো, এসিতে তোমার কাছে বেশি ভালো লাগবে। কেন? কারণ এসি কিন্তু তোমার আপেক্ষিক আর্দ্রতাও কন্ট্রোল করতেছে, ওই কারণে এয়ার কন্ডিশনারের দামও বেশি। আমি আগে চিন্তা করতাম, মানে যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিরে এয়ার কুলারের দাম কম এসির দাম বেশি, তো আমি বাসায় এয়ার কুলার দিলে সমস্যা কোন জায়গায়? আমার তো এয়ার কুলারে তো তাপমাত্রা কমাচ্ছে, এসিও তাপমাত্রা কমাচ্ছে। পরে যাইয়া বুঝলাম কাহিনী এখানে না, দাম বেশির কারণ আছে। আচ্ছা আমরা একটু আউট কথা একটু বলে কিছু আউট কথা বলে ফেলছি। এবার আসো আমরা তাহলে আপেক্ষিক আর্দ্রতা কী জানি, এগুলো হচ্ছে আউট কথাবার্তা। তো আসো আমরা আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি, এটা সূত্রটা তোমাদেরকে বলে দিই। আপেক্ষিক আর্দ্রতা আমি আগে পুরোটা লিখে নিই, কী বলো? তোমরা একটু ওয়েট করো, পুরোটা লিখে নিই, টাইম চলে গেছে। তো আমরা আপেক্ষিক আর্দ্রতার ডেফিনেশন পরে আজকে শেষ করে দিব, কালকে ম্যাথ করাবো, মানে ম্যাথ আজকে করাবো না, ম্যাথ কালকে করাবো।
আসনি তোমরা? নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। আচ্ছা আসো, এটা বলে আমরা শেষ করে দিই। ব্যাপারটা একটু বুঝতে হবে, হ্যাঁ, একটু সুন্দর করে বুঝতে হবে। দেখো, আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে অ্যাকচুয়ালি কী বুঝি, তোমাদের বই থেকে আমরা ডেফিনেশনগুলো লিখছি। বলা হলো কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। বলা হলো কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, মনে করো আমাদের ফর এক্সাম্পল এখানে একটা এই নির্দিষ্ট আয়তন আছে, এটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, এটা নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে, ওকে। তাহলে বলা হলো কোনো তাপমাত্রায়, তাহলে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ু, নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এই জায়গায় জলীয় বাষ্প কতটুকু আছে তাকে নাম দিলাম এম। কী করলাম? এম নাম দিলাম। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পের ভরটাকে আমরা নাম দিলাম হচ্ছে এম। এবং ওই একই তাপমাত্রায়, ভালো করে খেয়াল করো, একই তাপমাত্রায়, এর মানে তাপমাত্রা এক্স্যাক্টলি আগেরটাই থাকবে। একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে এবার যদি সম্পৃক্ত করতে যাই, সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকে আমরা বলি এম প্রাইম। আচ্ছা, তুমি আমাকে বলো, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের যে বায়ু, সেই বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। এখন আমি তাপমাত্রাও রাখলাম ঠিক, আয়তনও রাখলাম ঠিক। এবার আমি কি করলাম? আমি যে কাজটা করলাম, ওই তাপমাত্রায় আমি এটাকে কী করতে হয়? সম্পৃক্ত। তাহলে বলো তো, বর্তমানে আমাদের রুমের জলীয় বাষ্প দ্বারা আমার রুমটা অসম্পৃক্ত। তাকে সম্পৃক্ত কয়ভাবে করা যায়? দুইভাবে। এক নাম্বার হচ্ছে তাপমাত্রা কমাইলে, এরা বলছে তাপমাত্রা কমানো যাবে না। দুই নাম্বার হচ্ছে তার মধ্যে যতটুকু জলীয় বাষ্প দরকার ততটুকু জলীয় বাষ্প দিয়ে দেওয়া। আমার দরকার 5 কেজি, আসে 4.5 কেজি, তো আমি তাপমাত্রা না কমাইয়া আমি এক্সট্রা দিয়ে 5 কেজি পুরাই দিলাম।
এই যে আমি এক্সট্রা দেওয়ার পর যে তার মধ্যে যতটুকু আছে জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মানে কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের যে বায়ু তার মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা, আর ওই তাপমাত্রা আয়তনের বায়ুটাকে যদি আমি সম্পৃক্ত করতে চাই তাহলে কতটুকু জলীয় বাষ্প লাগবে, এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। আমি আবার বলি উপরের এটা আমি মুছে দিচ্ছি, উপরের লাইনটা আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে বড় করে চিত্র এঁকে দেখাই, তোমরা সুন্দর করে এবার চিত্র এঁকে রাখবা। মানে আমি বললাম হচ্ছে এই রুমের টেম্পারেচার টি, ভলিউম বি, ঠিক এই রুমটা তার টেম্পারেচার টি, টেম্পারেচার ভি। এখন আমি বললাম এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্প এম, জলীয় বাষ্পের ভর বলি, ভর এম। আর এটার কন্ডিশন হচ্ছে কি, এটার কন্ডিশন হচ্ছে নর্মাল, মানে নর্মালি আছে, নর্মালি তার মধ্যে এম পরিমাণ জলীয় বাষ্প আছে। এবার আমি চাচ্ছি হচ্ছে ওই তাপমাত্রায় এটাকে এবার আমি সম্পৃক্ত বানিয়ে দিব। কি বানিয়ে দিব? সম্পৃক্ত। এখন এটা যদি আমার সম্পৃক্ত থাকেই, মনে করো নর্মাল অবস্থায় সে সম্পৃক্ত, তাহলে তো আমার এক্সট্রা জলীয় বাষ্পের দরকার নেই, তাহলে এটাকে সম্পৃক্ত বলা যে কথা, নর্মাল বলাও সেম কথা। বাট এটা যদি আমার অসম্পৃক্ত হয় তাহলে আমার কি লাগবে, এখানে জলীয় বাষ্প যতটুকু ছিল তার থেকে বেশি লাগবে না? এই কথাটা ক্লিয়ার কিনা? তাহলে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর এম প্রাইম ধরে নিলাম। তাহলে আমাকে বলো আগে এই কথাটা ক্লিয়ার কিনা, আমাকে বলো আগে এই কথাটা ক্লিয়ার কিনা যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট, যেমন আমার রুমটা, এই রুমটা এখন নর্মাল কন্ডিশন, এটা ধরে নিলাম আমি অসম্পৃক্ত। এখন এটাকে যদি আমি কন্ডিশন, মানে আমি আমার রুমের তাপমাত্রাও চেঞ্জ করবো না, আয়তনও চেঞ্জ করবো না, বাট আমি তাকে সম্পৃক্ত বানাবো, তাহলে কি করতে হবে? আরও কিছু অতিরিক্ত জলীয় বাষ্প আনতে হবে না? তাহলে এই এম প্রাইমটা হচ্ছে তার ধারণ ক্ষমতা, যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু তার মধ্যে আয়না দিলাম, বাইরে থেকে আমি এক্সট্রা আয়না দিলাম। এই যে নর্মাল অবস্থায় তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এবং তাকে যদি আমি ঠিক ওই সিচুয়েশানে সম্পৃক্ত করি অতিরিক্ত জলীয় বাষ্প দিয়ে, তাহলে যে ভরটা পাবো, এই দুইটার যে অনুপাত তাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা, এম ডিভাইডেড বাই এম প্রাইম। আচ্ছা বলো তো, এম আর এম প্রাইমের মধ্যে কে বড় কে ছোট? অবশ্যই ভাইয়া দুইটা হয় সমান হবে, যদি আমার শুরুতে সম্পৃক্ত থাকে তাহলে দুইটা সমান, আর যদি শুরুতে অসম্পৃক্ত থাকে তাহলে আমার এম প্রাইমটা বড় হবে। কথা ঠিক কি না? যদি আমার শুরুতেই সম্পৃক্ত থাকে তাহলে তো তাকে আর সম্পৃক্ত করা না করা সেম কথা, তখন দুইটাই সেম। বাট শুরুতে যদি অসম্পৃক্ত থাকে তাহলে আমার আরও অতিরিক্ত দিতে হবে, এর মানে ভর বেড়ে যাবে, তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা 1 থেকে ছোটো হয়। যেহেতু উপরে বড় নিচে ছোটো, তাহলে আমরা বলতে পারি বড় বাই ছোটো বাই বড়, এর মানে লেস দেন 1। অনেক সময় ইকুয়াল 1ও হতে পারে, নর্মালি এটা হয় না আর কি, সম্পৃক্ত ক্ষেত্রে হয়। আচ্ছা আমাকে বলো লেস দেন অর ইকুয়াল 1, আপেক্ষিক আর্দ্রতার মান লেস দেন অর ইকুয়ালস টু 1, তবে 1-এর থেকে বড় হওয়া সম্ভব না। তাহলে আমাকে বলো এটা বুঝছি কি না? তাহলে আমি বললাম যেমন আমার এই রুমটা বর্তমান কন্ডিশনে তার মধ্যে জলীয় বাষ্প যতটুকু আছে তার ভরকে, এই রুমটাকে সম্পৃক্ত করার জন্য যতটুকু জলীয় বাষ্প দরকার তার ভর দিয়ে বাদ করলে এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। এই অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। এই তোমরা অনেকে শিশিরাঙ্কের সাথে গোলায় ফেলবা। আমি আবার বলি, আমার বর্তমান রুম, ঠিক আছে, জিনিসটা ভালো করে খেয়াল করো, আমার বর্তমান যে রুমটা, এই রুমটা ধরে নিলাম অসম্পৃক্ত। তাকে সম্পৃক্ত করা যায় দুইটা উপায়ে। যেহেতু যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে জলীয় বাষ্প কম, আমি এই রুমের টেম্পারেচার কমাইয়া ধারণ ক্ষমতাও কমাই দিলাম। যে তাপমাত্রায় যাইয়া সম্পৃক্ত হয়ে গেল সেই তাপমাত্রার নাম হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ আমি এক্ষেত্রে অতিরিক্ত জলীয় বাষ্প দিই নাই, জলীয় বাষ্প যা আছে তাই রাখছি, তবে তাপমাত্রা কমাইয়া সম্পৃক্ত করছি। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। ওই তাপমাত্রার নাম হচ্ছে শিশিরাঙ্ক। এবার আমি কি করলাম, বললাম যে না, তাপমাত্রা কমানো যাবে না, তাপমাত্রা চেঞ্জই করা যাবে না, আমাকে প্রয়োজনে অতিরিক্ত জলীয় বাষ্প দিতে হবে। তো আমি আমার রুমে কি করলাম, অতিরিক্ত জলীয় বাষ্প দিলাম। অতিরিক্ত জলীয় বাষ্প দিলে তার ধারণ ক্ষমতা যতটুকু, ঠিক ততটুকু যখন হবে তখন সে সম্পৃক্ত হয়ে যাবে না। এই তার ধারণ ক্ষমতার সমপরিমাণ জলীয় বাষ্পের যে ভর,
আর আগে যা ছিল এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। তাহলে শিশিরাঙ্ক ছিল একটা তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একটা অনুপাত। তাপমাত্রার একক ছিল ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতার কি কোনো একক আছে? না, একই জাতীয় রাশির অনুপাত। একই জাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে এটা হচ্ছে একটা মাত্রাহীন ও এককহীন, মাত্রাহীন বা এককহীন রাশি। এটা কোনো মাত্রা নাই, একক নাই। আপেক্ষিক আর্দ্রতার কোনো মাত্রা নাই, কোনো একক নাই, কারণ একই জাতীয় রাশির অনুপাত, একই জাতীয় রাশির অনুপাত। তাহলে কথা ক্লিয়ার কিনা? দুই ক্ষেত্রে দেখো, শিশিরাঙ্ক বলো আপেক্ষিক আর্দ্রতা বলো, দুই ক্ষেত্রে হচ্ছে আমার কি টার্গেট হচ্ছে সম্পৃক্ত বানানো। এক ক্ষেত্রে তাপমাত্রা কমায় সম্পৃক্ত বানাইলাম, তাপমাত্রা কমায় সম্পৃক্ত বানাইলে যে তাপমাত্রায় সম্পৃক্ত সেই তাপমাত্রার নাম হচ্ছে শিশিরাঙ্ক। আর আরেকটা হচ্ছে অতিরিক্ত জলীয় বাষ্প দিবা। আর অতিরিক্ত জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত বানানোর ক্ষেত্রে প্রথমে যা ছিল তাকে সম্পৃক্ত জলীয় বাষ্প দিয়ে ভাগ করলে অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। শুরুতে বর্তমানে যা আছে তাকে আমি কি দিয়ে ভাগ করব? এই রুমটাকে সম্পৃক্ত করার জন্য কতটুকু জলীয় বাষ্প দরকার। যেমন ফর এক্সাম্পল তাহলে আমি যদি তোমাদেরকে এভাবে বলি, ভালো করে খেয়াল করো, আমি তোমাদের সুবিধার্থে তোমাদেরকে এভাবে বলি, ভালো করে খেয়াল করবে একটু। আমার এই যে রুম, এই রুমের তাপমাত্রা ভালো করে খেয়াল করো, তাপমাত্রা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস, বা আমি আগের মতো দিই 20 ডিগ্রি সেলসিয়াস। ধারণ ক্ষমতা মান হচ্ছে ধারণ ক্ষমতা আগের মতো 5 কেজি, আছে আমার 4.5 কেজি। এটাকে আমি সম্পৃক্ত বানাবো দুইটা উপায়ে। আমি এটাকে দুইটা উপায়ে সম্পৃক্ত বানাতে পারি। আমি যে এটাকে দুইটা উপায়ে সম্পৃক্ত বানাতে পারি, তার মধ্যে প্রথম উপায়টা হচ্ছে কি, এই রুমের মধ্যে আমি তার ধারণ ক্ষমতাটাকে কমাই দিলাম। এখানে 4.5 কেজি রয়ে গেল, তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাপমাত্রা কমাই দিলাম। এই তাপমাত্রাকে কমাই দেওয়ার কারণে তার যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা 4.5 কেজি হয়ে গেল। এটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক, তোমরা সবাই এই দুইটার মধ্যে গোলায় ফেলবা, ওই জন্য আমি বারবার বলতেছি। এবার আমি যে কাজটা করলাম, না আমি তাপমাত্রা চেঞ্জ করলাম না, আমার তাপমাত্রা আগের মতো আছে, তাপমাত্রা আগের মতো 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসই থাকে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছ ধারণ ক্ষমতা কত। এই যে ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি রয়ে গেছে। যেহেতু তাপমাত্রা চেঞ্জ করি নাই, ধারণ ক্ষমতাও চেঞ্জ হয় নাই, ধারণ ক্ষমতা আগের মতো, কিন্তু তার মধ্যে আছে কত কেজি? 4.5 কেজি। এখন তাকে যদি সম্পৃক্ত করতে হয় কি করতে হবে? আরও 0.5 কেজি দিতে হবে, তাহলে প্লাস 0.5 কেজি এক্সট্রা। বর্তমানে কে সে সম্পৃক্ত, এখানে তাপমাত্রা কমে সম্পৃক্ত বানাইলাম, এখানে এক্সট্রা দিয়ে সম্পৃক্ত বানাইলাম। তাহলে এই আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এই দুইটার অনুপাত। নর্মালি তার মধ্যে কত ছিল? নর্মালি ছিল 4.5 কেজি, আর সম্পৃক্ত করতে হলে কয় কেজি লাগে? 5 কেজি লাগে। এই দুইটার যে অনুপাত, এটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। এবার বলো কথা ক্লিয়ার কিনা? এটা নিয়ে অনেকেই গোলমাল করে, আমি বারবার এটা নিয়ে ওই জন্য এত বেশি কথা বলতেছি, অনেকেই গোলমাল করে ফেলে। ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? আমি প্যারালালি পড়াচ্ছি শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা একসাথে, যাতে করে তোমার দুইটার মধ্যে কম্পেয়ার করতে সুবিধা হয়। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রিলেটিভ হিউমিডিটি। এবার বলো, এবার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? দেখো আমি কিন্তু এটা ক্লিয়ার না হলে প্রয়োজন আসতে সারা রাত পড়াবো, আগাইতে পারবো না ক্লিয়ার না হলে, বারবার পড়াবো। বলো ক্লিয়ার কিনা? পাতেহা নীলা আরেকবার, ওকে ঠিক আছে, আমি আরেকবার বলবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, আর কারো প্রশ্ন আছে কিনা? আবার বলবো আমি, সমস্যা নেই। আর কেউ আছে কিনা? একজন বলছে আরেকবার, আর কেউ? ফাহিম এবার ক্লিয়ার ভাইয়া, ওকে। তোমরা আনওয়ান্টেড কমেন্ট করলে শুধু বুঝবে কেমনে? তোমরা তো কমেন্টের দিকে কনসেন্ট্রেটেড।
গল্প করলে ক্লাসের পরে করবা, তুমি তো ক্লাসের মধ্যে গল্প শুরু করে দিছো। অনলাইনে এই অবস্থা, অফলাইন হলে কী অবস্থা হইতো? হ্যাঁ, এতক্ষণ খবর নাই, এখন আবার আরেকবার আসছে গল্প করে করে। সামনে থাকলে এমন যে পিটাইতাম তোমাদেরকে, আমার খুব শখ তোমাদেরকে পিটানো। আচ্ছা আসো আসো, ওকে বাদ, আমরা গল্প করছি সেটা বাদ, এখন আমরা আসি, এখানে আসি। শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার পার্থক্যটা বুঝতে হবে। কেমনে বলে আমি বলি, আমার এই রুমটা, এই রুমের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই রুমের মধ্যে বায়ু আছে 4.5 কেজি, আর এই রুমের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ধারণ ক্ষমতা এত। এখন আমি এই রুমটাকে বানাইতে চাচ্ছি সম্পৃক্ত। তাকে সম্পৃক্ত দুইভাবে বানানো যায়। কিভাবে? একটা হচ্ছে এই ধারণ ক্ষমতাকে 4.5 কেজি করে দিলে তো সম্পৃক্ত আসেই 4.5 কেজি, ধারণ ক্ষমতা 4.5 কেজি। তাহলে ধারণ ক্ষমতা কমাইতে হলে কী করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে। তাহলে আমি তার তাপমাত্রা কমাইতে কমাইতে 19.6 করলাম। যখনই দেখলাম তাপমাত্রা 19.6, তখন তার ধারণ ক্ষমতা হয়ে গেল 4.5 কেজি। তাহলে তার ধারণ ক্ষমতাও 4.5 কেজি, আসেও 4.5 কেজি। বর্তমানে আমি বলবো এই তাপমাত্রাটাকে বলবো শিশিরাঙ্ক। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, কিভাবে আমি তাকে সম্পৃক্ত বানাবো। 2 নাম্বার নিয়ম হচ্ছে, আমি বললাম না ভাইয়া আমি তাপমাত্রা পরিবর্তন করব না। আমি কি করব? ভাই আমার 5 কেজি ধারণ ক্ষমতা, এখানে তাহলে 5 কেজি থাকা লাগবে, তো আমি আরও এক্সট্রা 0.5 কেজি দিয়ে দিলাম। এর মানে ছিল হচ্ছে 4.5 কেজি, যেটা নর্মাল সিচুয়েশান আমার রুমে এরকম আছে। বাট আমি এটাকে সম্পৃক্ত বানানোর জন্য তাপমাত্রা ঠিকই রাখছি, কিন্তু আরও এক্সট্রা 0.5 কেজি দিলে এটা কি বর্তমানে 5 কেজি হয়ে গেছে না? তাহলে বর্তমানে আসেও 5 কেজি, ধারণ ক্ষমতা 5 কেজি, এর মানে সম্পৃক্ত। তাহলে আগে ছিল নর্মাল সিচুয়েশানে, তার মধ্যে জলীয় বাষ্পের ভর ছিল 4.5 কেজি। ঠিক একই তাপমাত্রায় তাকে যখন আমি সম্পৃক্ত করলাম, ওই মুহূর্তে জলীয় বাষ্পের ভর হচ্ছে 5 কেজি। এবার দেখো আমি তাপমাত্রা পরিবর্তন না করে অতিরিক্ত জলীয় বাষ্প দিছি, এখানে অতিরিক্ত জলীয় বাষ্প দিই নাই, যা আছে তা, আর এই তাপমাত্রা কমাইছি। আর এখানে হচ্ছে তাপমাত্রা ঠিক রেখে অতিরিক্ত জলীয় বাষ্প দিছি। অতিরিক্ত জলীয় বাষ্প দিলে কতটুকু জলীয় বাষ্প দিলে সে সম্পৃক্ত হয়? 5 কেজি দিলে, মানে টোটাল। তাহলে ছিল হচ্ছে 4.5 কেজি, লাগতেছে হচ্ছে 5 কেজি। এই ছিল নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প ছিল এবং সম্পৃক্ত করার জন্য যতটুকু প্রয়োজন, এই দুইটার অনুপাতটাকে আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। এবার ক্লিয়ার কিনা বলো? ছিল হচ্ছে 4.5 কেজি, আর বর্তমানে তাকে যদি সম্পৃক্ত বানাইতেই হয় লাগবে 5 কেজি। এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখো এখানে লেখা আছে আপেক্ষিক আর্দ্রতা। মানে আপেক্ষিক মানে হচ্ছে আর্দ্রতা, মানে আপেক্ষিক আর্দ্রতা। বায়ু তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায়, এই তাপমাত্রা ঠিক রেখে দিছি, ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প 4.5 কেজি, আর ওই তাপমাত্রায় তাকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন হচ্ছে 5 কেজি। এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। বলো এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা বলো? আমাদের দুইজন কোয়েশ্চেন করছিল, একটা হচ্ছে ফাতেহা নীলা কোয়েশ্চেন করছিল, আর একটা হচ্ছে শিয়াম কোয়েশ্চেন করছিল। এই শিয়াম, ফাতেহা নীলা, তোমরা দুজন বুঝছো কিনা বলো তো আমাকে এবার একটু বলো। হাসান ইশরাক ভাই, তাহলে তো শিশিরাঙ্কের জলীয় বাষ্প কনস্ট্যান্ট আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা, এক্স্যাক্টলি তোমার কথাটা ঠিক, এভাবেও বলা যায়। শিশিরাঙ্ক যখন করতেছি তখন আমি জলীয় বাষ্প ঠিক রাখতেছি। ওই যে মনে আছে শিশিরাঙ্কের ডেফিনেশনে আমরা বলছিলাম তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা তাকে সম্পৃক্ত করতেছি, মানে এক্সট্রা দিই নাই। আর এখানে বলতেছি তাপমাত্রা চেঞ্জ করি নাই। হাসান ইশরাক তুমি ঠিক। এই ক্লিয়ার না? এটা বোঝানো হচ্ছে আজকে ক্লাসের জন্য সবচেয়ে ম্যাজিক্যাল পয়েন্ট ছিল, যেটা বোঝানো। আচ্ছা ভালো কথা ভাই, বিশ্বাস করো এবার তোমার খুব ইজিলি মিলে যাবে। এবার আসো আমরা ম্যাথ করার জন্য একটা ফর্মুলা বের করি। কী ফর্মুলা বের করবো? আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, এখানে আছে জলীয় বাষ্পের ভর। আমরা এ পর্যন্ত যত ক্যালকুলেশন করছি জলীয় বাষ্প, আচ্ছা তুমি কি বাতাস থেকে জলীয় বাষ্পগুলো নিয়ে সেগুলোকে মাপতে পারবা না? তাহলে তোমাকে কী করতে হবে? জলীয় বাষ্পের চাপটা মেজারমেন্ট করা যায়, আমাদের রেনো অলরেডি একটা তালিকা দিয়ে দিছে। তাহলে জলীয় বাষ্প চাপটা যদি হয় আমাদের জন্য সুবিধা না? এবার তুমি আমারে বলো তো,
বাতাসের মধ্যে জলীয় বাষ্পের ভর যত বাড়বে জলীয় বাষ্পের চাপটাও তত বেশি হবে না, ঠিক কি না? সমানুপাতিক না? সমানুপাতিক না? তাহলে আমাকে বলো তো, বাতাসের মধ্যে জলীয় বাষ্প যত বাড়বে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প যত বাড়বে জলীয় বাষ্প চাপটা তত বেশি হবে না? আমাকে বলো তো, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের ভর মনে করো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি আয়তনে, ভর হচ্ছে এম আর প্রেশার হচ্ছে পি। এবার তাকে আমি কি করতেছি? সম্পৃক্ত করতেছি। তাকে সম্পৃক্ত করার জন্য আমি কি করতেছি? তাপমাত্রা আর আয়তনের পরিবর্তন করি নাই, পরিবর্তন করছি ভরের। ভরটা হয়ে গেল এম প্রাইম। যখন আমার ভরটা চেঞ্জ হয়ে গেছে, এখানে জলীয় বাষ্প যা আছে এখানে কি তা আছে? না, তার থেকে বেশি আছে। তাহলে এখানে প্রেশার যা, এখানে প্রেশার তার থেকে বেশি। এখন আমরা জানি এম ইজ প্রপোর্শনাল টু পি। এর মানে জলীয় বাষ্পের ভর যত বেশি প্রেশার তত বেশি, বা আমরা প্রেশার ইজ প্রপোর্শনাল টু এম। এর মানে জলীয় বাষ্পের প্রেশারটা ভরের সমানুপাতিক না। বাতাসের জলীয় বাষ্প যত বেশি প্রেশার তত বেশি, বাতাসের জলীয় বাষ্প যত বেশি প্রেশার তত বেশি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না ফি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু এম। এখান থেকে আমরা বলতে পারি না যে ফি ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু, কনস্ট্যান্ট বলা যায় না। তাহলে এখান থেকে বলা যায় না যে আমাদের ফি ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ফি প্রাইম ডিভাইডেড বাই এম প্রাইম, বলা যায় না। এখান থেকে আমরা বলতে পারি না ফি ডিভাইডেড বাই ফি প্রাইম ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম প্রাইম। এর মানে একটা জিনিস খেয়াল করছো, এটাকে আমরা বলতেছি আপেক্ষিক আর্দ্রতা। এটা যদি আপেক্ষিক আর্দ্রতা হয়, এটাও আপেক্ষিক আর্দ্রতা। এটা ছিল ভর, এই ভরের জন্য প্রেশার এটা, এই ভরের জন্য প্রেশার এটা, সিম্পল। তাহলে আমরা এই ভরের জায়গায় যদি চাপ দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নাই। ভরের অনুপাত না বলে যদি চাপের অনুপাত বলি তাও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বলতে পারি সিম্পল, এটাকে আমরা এভাবে লিখতে পারি, বায়ুর তাপমাত্রায় ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ বলতেছি। আর ওই একই তাপমাত্রায় একই স্থানের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপটা হচ্ছে এটা। এটা বুঝছি কিনা বলো? এই লাইনটা বুঝছি কিনা? কারণ যত বেশি ভর তত বেশি প্রেশার। দেখো এখানে মেন কথা হচ্ছে বাতাসে, দেখো আমি যদি বলি আমার বাতাসে হচ্ছে জলীয় বাষ্প 5 কেজি, আরেকজনে বললো বাতাসের জলীয় বাষ্প 7 কেজি। তো বাতাসের জলীয় বাষ্প 5 কেজি জলীয় বাষ্প যে পরিমাণ প্রেশার দিবে 7 কেজি আরও বেশি প্রেশার দিবে না? এর মানে বাতাসের জলীয় বাষ্পের ভর যত বাড়বে প্রেশার তত বাড়ে। এটা স্বাভাবিক হিসাব নিকে সমানুপাতিক সম্পর্ক। তাহলে প্রেশার ভরের কেমন? সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি ভরের অনুপাত বলা যে কথা, প্রেশারের অনুপাত বলা সেম কথা। তাহলে আমরা আগে বলছিলাম কি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত। এবার আমরা বলতে পারি ভরের জায়গায় প্রেশার, জাস্ট আমরা চাপ দিয়ে দিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপের অনুপাত বলা যায়। এবার ঠিক কিনা? এবার বুঝছে কিনা? এবার আচ্ছা, এবার একটা জিনিস দেখাই তো তোমাদেরকে, দেখি বুঝো কি না। দারুণ একটা জিনিস। আচ্ছা এই যে এটা আমাকে বলো তো দারুণ। এটা আমাদের এই লাইনটা দিলেই শেষ, এই লাইনটা বুঝালেই শেষ, কিন্তু এই লাইনটা আমরা মেশিন স্টুডেন্ট বুঝি না। দেখো তো আমি তোমাকে যদি বলি এই জায়গা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, আর এখানে ধারণ ক্ষমতা 5 কেজি, এখানে আছে 4.5 কেজি। আমি যদি এখন বলি এই 4.5 কেজি কত প্রেশার দেয়, মানে এই 4.5 কেজির জন্য, তাহলে আমার এখানে যে প্রেশারটা পাবো এই প্রেশার কার জন্য? প্রেশার
4.5 কেজি জলীয় বাষ্পের জন্য, ঠিক কি না? এই অবস্থায় যদি আমি বলি জলীয় বাষ্প চাপটা কত, তুমি কীভাবে বলবা? এখানে জলীয় বাষ্প আছে 4.5 কেজি, সেই জলীয় বাষ্প যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে তার জলীয় বাষ্প চাপ। এবার আমি যে কাজটা করলাম, তার তাপমাত্রা 19.6 করে দিলাম। 19.6 কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট আন্দাজে বলতেছি। এবার মনে করো তার মধ্যে তো 4.5 কেজি আছে, বর্তমানে যে তার ধারণ ক্ষমতা সেটাও হয়ে গেল 4.5 কেজি। এর মানে বর্তমানে যদি আমি বলি সে কেমন, সে হচ্ছে এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক, এটাকে আমি কি বলতেছি? শিশিরাঙ্ক। এর মানে আমি এটাকে বলতে পারি না শিশিরাঙ্কে সম্পৃক্ত, মানে শিশিরাঙ্কের তাপমাত্রায় সে সম্পৃক্ত। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে প্রেশার কত, তুমি কি বলবা? এখানে প্রেশার হচ্ছে 4.5 কেজি জলীয় বাষ্পের জন্য। এর মানে একটা জিনিস খেয়াল করছো, নর্মালি প্রেশার দিচ্ছে কে? 4.5 কেজি। সে যতটুকু আয়তনের মধ্যে প্রেশারটা দিচ্ছে, এখানে তাপমাত্রা কমলে কী হয়েছে? জলীয় বাষ্পের পরিমাণের তো কোনো পরিবর্তন হয় নাই, আয়তনেরও কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে প্রেশার যা, এখানেও প্রেশার কি সেম না? তাহলে আমি যদি বলি কোনো একটা বায়ুর তাপমাত্রা, এই যে এটা মনে করো বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ যে কথা, এটাকে শিশিরাঙ্কে রূপান্তর করলে শিশিরাঙ্কে যখন সে সম্পৃক্ত হয়ে যাবে, কারণ শিশিরাঙ্কে সম্পৃক্ত থাকে, শিশিরাঙ্কে সম্পৃক্ত আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপও সেম কথা না? আমার জেনারেলি সে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, শিশিরাঙ্কে যখন তাকে সম্পৃক্ত করে দিলাম, এখন তুমি বলতে পারবে সম্পৃক্ত কথাটা কেন আনতেছেন? কারণ আমরা যে রেনোর যে চার্টটা পড়ছিলাম সেই চার্টে কিন্তু সবগুলো সম্পৃক্ত নিয়ে কথা। সো এটাকে সম্পৃক্তি রূপান্তর করতেছি কিভাবে? নর্মালি যা তাকে শিশিরাঙ্কে সম্পৃক্ত করলেও তা, নর্মালি যা শিশিরাঙ্কে সম্পৃক্ত করলেও তা, নর্মালিও এত কেজি ছিল, শিশিরাঙ্কে সম্পৃক্ত করার পরেও এত কেজি। এটা যে পরিমাণ প্রেশার দেয়, পাত্রের আয়তন আগে যা ছিল এখনও সেম, আগে প্রেশার যা দিত এখনও সেম দেয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি না ভাইয়া, এই যে বায়ুর তাপমাত্রায় ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের যে চাপ, মানে হচ্ছে এটাকেই আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বললে ভুল হবে কিনা? এটাকে যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যদি বলি, ভুল হবে কিনা? দেখো তোমাদের সুবিধার জন্য আমি কয়েকবার করে বলতেছি, ওই কারণে টাইমটা বেশি যাচ্ছে। আমার টাইম বেশি গেলে সমস্যা নেই, বাট কথা হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার করাটা হচ্ছে মেন। আমি তো একটা কয়েকবার বলতেছি, আমি ছুটি দিয়ে দিচ্ছি তো। ফাতেহা নিলাম মানে বর কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার কমাইয়া সম্পৃক্ত করাটাই কি শিশিরাঙ্ক? হ্যাঁ, বর কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার কমাইয়া সম্পৃক্ত করাটা শিশিরাঙ্ক না, সম্পৃক্ত করলে ওই তাপমাত্রাটার নাম হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কিন্তু প্রসেসটা না, তাপমাত্রাটার নাম হচ্ছে শিশিরাঙ্ক। তোমার কনসেপ্ট ঠিক আছে, ওই তাপমাত্রাটা হচ্ছে শিশিরাঙ্ক। আর নিচে তো আছেই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটাকে আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু আমরা তাকে নর্মালি সূত্র করি আর কি। সূত্রটা আমরা বলি ছোটো হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোটো হাতের এফ মানে কি? ছোটো হাতের এফ মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর বড় হাতের এফ মানে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এগুলো কীভাবে বের করবো আগামী ক্লাসে বলবো। আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত বুঝা হচ্ছে সেম কথা। ইন্টারমিডিয়েটে থাকতে বিশ্বাস করো একটা লাইনও বুঝিনি, মুখস্থ করছিলাম। এটা কিন্তু ঝামেলার জিনিস। দেখো আমি কিন্তু এগুলো নিয়ে একটু কথা বেশি বলি, কারণ আমি ইন্টারমিডিয়েটে থাকতে এগুলো কিচ্ছু বুঝতাম না, মানে খুবই কনফিউজিং ছিল। তো কনফিউজিং থেকে তো ফিজিক্স পড়া যায় না, তো ওই কারণে হচ্ছে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতেছি। কারণ ম্যাক্সিমাম হচ্ছে এটা লাস্ট চ্যাপ্টার হওয়ার কারণে সবাই এটাকে স্কিপ করে চলে যায়, মানে কোনোটুকু পুরোপুরি চলে যায়। আমরা ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ ভালো করে পড়বো। শেষ 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 ফাইনালি এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা আগামী ক্লাস শুরু করব।
শিয়াম ম্যাথ করতে আরও একটা ক্লাস থাকবে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো। আগামী ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো। এই আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? একবারে ব্যাপারগুলো ফুলি ক্লিয়ার, বাসায় ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া পড়াইছে আমি বুঝে গেছি, না, পরে বাসায় যে আবার ভুলে যাবা। সো আমি তোমাদেরকে বলবো বাসায় ঠান্ডা মাথায় ব্যাপারগুলো ক্লিয়ার করো, দেখে খুবই ইজি। মানে একবার মাথায় কনসেপ্টে ঢুকে ফেলতে পারলে ইজি, বাট কনসেপ্ট ঢুকানোটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় ঝামেলা। ভাই আজকে ম্যাথও করেন, ইম্পসিবল। আমি করাতে পারবো, তোমাদের আর মাথায় ঢুকবে না। স্টুডেন্টের সাইকোলজি তো অন্তত বুঝি একটু একটু, কতটুকু নিতে পারবা কতটুকু পারবা না। আজকে আর দিলে নিতে পারবা না। আচ্ছা, এই আজকের ব্যাপারগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটু কনফিউজিং লাগে। তুমি দেখবা অন্যান্য জায়গায় যারা এখানে অনেকে থাকতে পারো যে বিভিন্ন জায়গায় তোমরা ক্লাস করে আসছো, এখানে বিভিন্ন জায়গায় যেহেতু এখন অনলাইনের সুবাদে অনেকে অনেক জায়গায় ক্লাস করো, অন্যান্য জায়গায় ক্লাস করে এই ক্লাস করতেছো, তারা বুঝবা আসলে পার্থক্যটা। ওই জন্য আমি স্টুডেন্টদেরকে একটু উৎসাহিত করি, সব জায়গায় ক্লাস করো। না আমি বলতেছি না আমি সেরা, মানে সব জায়গায় ক্লাস করো, তোমার কাছে কোন জায়গায় বেটার মনে হয়। আমার থেকে বেটার যদি কাউকে মনে হয় তুমি সেখানে চলে যাবো অবভিয়াসলি। শারমিন জাহান একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, ভাইয়া এখানে তো তাপমাত্রা কমাইলেও প্রেশার কমতেছে না, এর মানে কি রেনোর সূত্র ভুল? রেনো যে চার্টটা দিছে সেটা ভুল? জি না আপু, সেটা ভুল না। রেনো যা যা দিছে সব সম্পৃক্তের জন্য দিছে। উনি 20 ডিগ্রিতে যে প্রেশারটা বলছে সেটা হচ্ছে 20 ডিগ্রিতে সম্পৃক্ত থাকা প্রেশারটা বলছে, ওই কারণেই তো আমরা এটাকে সম্পৃক্তে রূপান্তর করছি। এটা তো 20 ডিগ্রিতে সম্পৃক্ত না। এটা যদি 20 ডিগ্রিতে সম্পৃক্ত হইতো তাহলে এটার তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে যাইত, তখন প্রেশার আবার কমে যাইত, আরও কমে যাইত, আরও কমে যাইত এরকম। বাট এটা তো অসম্পৃক্ত। রেনো এটার কোনো ডেটা আমাকে দেয় নাই, বাট রেনো সম্পৃক্তটার ডেটা দিছে, ওই কারণে আমি অসম্পৃক্ত থেকে সম্পৃক্তে রূপান্তর করতেছি। যে ভুল না, রেনোর চার্ট ভুল না। এই কে কোয়েশ্চেন করছিল? কে একজন করলো? কে করছো রে? কে করছো? একটু ফাল মারো না। আচ্ছা শারমিন জাহান, এই বলো শারমিন জাহান তুমি বুঝছো কিনা? শারমিন জাহান বুঝছো কিনা বলো। এই টপিক্সটা আজকে বাসা যায় আর 3বার পড়বা। বইতে কিন্তু খুব একটা বেশি লেখা পাবো না, অল্প একটু লেখ, এখানে চিন্তা করাটা হচ্ছে মেইন। চিন্তাটা যখন একবারে ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ করতে তোমার কেউ বাধা দিতে পারবে না। যাক, বুঝছো, আলহামদুলিল্লাহ। ওকে, তোমাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে ফেলবা, কোয়েশ্চেন করতে কোনো আপত্তি নেই। কারণ যেমন এই যে শারমিন জাহান এখন যে কোয়েশ্চেনটা করলো, তুমি কোয়েশ্চেনটা না করলে কিন্তু আমি আনসার দিতাম না। তোমার মতো আরও অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউজড, হয়তো তারা আমাকে হয়তো কোয়েশ্চেন করে নাই, তো এরকম কোয়েশ্চেন করে ফেললে সুবিধা। এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, টেনশন নেই। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তবে আজকের ক্লাস পুরাটাই লাগবে নেক্সট ক্লাসে, প্রচুর ম্যাথ করাবো, আসবেই ওই ধরনের ম্যাথগুলা। সো ঠিক আছে, ফাতেহা নীলা, ভাইয়া আপনি না বলছেন সম্পৃক্ত কোনো বয়েল রেনোর সূত্র মানে না? হ্যাঁ, সম্পৃক্ত মানে না তো। এই এই ফাতেহা নীলা, ওয়েট, সম্পৃক্ত বয়েল চার্লস এদের সূত্র মানে না, রেনো সূত্র মানে না। রেনোর সূত্র আর রেনোর চার্ট সেম কথা না। এখানে তো আমরা রেনোর চার্টটা নিচ্ছি, মানে কত তাপমাত্রায় প্রেশার কত তাপমাত্রায় প্রেশার কত, এটা রেনোর চার্ট। রেনো ওটা হচ্ছে রেনোর সূত্র, গ্যাসের সূত্র। সেই গ্যাসের সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না। কেন? সম্পৃক্ততা এগুলো মানে না। বাট তুমি এখানে আমরা যে চার্টের কথা বলতেছি, এটা চার্ট, একটা চার্ট, আর কিচ্ছু না। এই যে এটা হচ্ছে একটা চার্ট। এই রেনো পরীক্ষা নিরীক্ষা করে এই চার্টগুলো আমাদেরকে দিছে। তাপমাত্রা এত হলে সম্পৃক্ত প্রেশার এত হয়, এত হলে এত হয়, এত হলে এত হয়, এগুলো রেনো দিছে। এটা রেনোর সূত্র না, রেনোর সূত্র না। এই ফাতেহা নীলা, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো। দেখিও, এটা রেনোর সূত্র না, কিন্তু রেনোর সূত্র তো গ্যাসে বলছিলাম সেটা এখানে খাটবে না। মানে খাটবে না, সম্পৃক্ত এগুলো খাটে না। বয়স সাথে সূত্র সম্পৃক্ত খাটে না। এই স্নেহা এখনও বাচ্চা আসো, 2%। ঠিক আছে, ক্লাস শেষ তো, তুই কান্নাকাটি করার দরকার নেই, তুই ফোনটা চার্জে লাগাই দাও।
ওকে 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 ওকে, তাহলে আজকে আর কোয়েশ্চেন করিও না, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।